আব্দুর রব মৃধা উনি একজন পেশায় কৃষক ছিলেন। ওনার বাসা হচ্ছে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকরাইল গ্রামে। এই মাকরাইল গ্রামে ওনার বসতি এবং অনেক আগে থেকে তিনি সেখানে বংশ পরম্পরায় বসবাস করছেন। ওনার কৃষি জমি সেটি ওনার ভিটা থেকে 5 থেকে 7 কিলোমিটার দূরে। প্রতিদিন সেখানে তিনি যান এবং সেখানে ওনার যে 2টি গরু রয়েছে এই গরু দিয়ে সেখানে চাষাবাদ করেন। যেহেতু বাসা থেকে 5 থেকে 7 কিলোমিটার দূরে ওনার জমি ছিল, এই জন্য উনি যে কাজটি করতেন সেটি হচ্ছে যে ফজরের আজানের ঠিক পরপরই উনি গরু এবং লাঙল নিয়ে এবং বা কৃষিকাজ রিলেটেড আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে বের হয়ে যেতেন। সকালের আলো হতে না হতেই উনি ওনার জমিতে চলে যেতেন এবং চাষাবাদ শুরু করতেন এবং পরন্ত বিকেলে আবার ফিরে আসতেন। ওনার মতো কিন্তু আরো কৃষক ছিল, তারাও ঠিক আজানের পরপরই রওনা দিত এবং ভোরের আলো ফুটতে না ফুটতেই তারা তাদের জমিতে চলে এসে চাষাবাদ শুরু করে দিত। এমনই একটি রাতের ঘটনা। আলামিনের নানা আব্দুর রব মৃধা হঠাৎ রাতে ওনার ঘুম ভেঙে যায়। তিনি তখনও বুঝতে পারছিলেন না যে ফজরের আজান কি হয়েছে নাকি হয়নি। তখন আসলে তিনি ওইভাবে ঘড়ি দেখারও প্রয়োজন বোধ করেন নাই। তখন তিনি যে কাজটি করেন, তিনি ঘর থেকে বের হন, বের হয়ে ওনার যেই 2টি গরু রয়েছে এই গরু নিয়ে এবং লাঙল নিয়ে উনি ওনার মাঠের দিকে রওনা দেন। ওই রাতটি ছিল জ্যোৎস্না রাত। জ্যোৎস্না রাতে ওনার পথ চলতে কোনো অসুবিধা হচ্ছিল না। প্রতিদিন যে যতটুকু সময় লাগে সেই সময়ের মধ্যে উনি ওনার ক্ষেতে পৌঁছে যান এবং পৌঁছেই উনি গরু দিয়ে হাল চাষ শুরু করেন। অনেকক্ষণ হয়ে যাচ্ছে যে হাল চাষ করছেন, কিন্তু সকাল হচ্ছে না। উনি ভাবছেন এমন তো কখনো হয় না, সাধারণত সকাল হওয়ার সাথে সাথেই তো চলে আসে, আজকে না হয় একটু তাড়াতাড়ি চলে আসছে, কিন্তু সকাল কেন হচ্ছে না। উনি এই জিনিসটি ভাবছেন এবং হাল চাষ করছেন এবং উনি আরো চিন্তা করছেন যে এতক্ষণে তো কারো না কারো চলে আসার কথা এখানে, আরো কৃষকদের যাদের আশেপাশে জমি আছে, কিন্তু তারাও কেউ আসছে না। এদিকে সকালও হচ্ছে না, আসলে কি ফজরের আজান হয়েছে? উনি সেই চিন্তা করছিলেন। এমনই চিন্তা যখন করছেন তখন হঠাৎ ওনার কানে একটি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। বাচ্চাটি কান্নাকাটি করছে। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, বাচ্চা কান্নাকাটি করছে কোথায়? উনি তাকিয়ে দেখলেন যে ওনার ক্ষেতের পূর্ব দিকে যে আইল আছে এই আইলের উপরে একজন মহিলা তার কোলে একটি বাচ্চা নিয়ে বসে আছে এবং ওই বাচ্চাটি কান্নাকাটি করছে। উনি চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছেন বাচ্চা এবং বাচ্চার মাকে। বাচ্চা কাঁদছে এবং বাচ্চার মা বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে। ঠিক যেভাবে বাচ্চারা কান্নাকাটি করলে তাদের মা বাচ্চাদেরকে সান্ত্বনা দেয় এবং তাদেরকে থামানোর চেষ্টা করছে যে ও কাঁদো না, কেঁদো না, তোমার বাবা চলে আসবে, কান্নাকাটি করে না, এইরকম শব্দগুলো তারা ওই মহিলা ইউজ করছিল। আলামিনের নানা আব্দুর রব মৃধা অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এত রাত্রে এখানে কিন্তু কোনো বাচ্চা সহ মহিলা আসার কথা নয়, নিশ্চয়ই এটি কোনো প্যারানর্মাল ঘটনা হবে। তিনি যে কাজটি করার চেষ্টা করেন সেটি হচ্ছে যে তিনি চিন্তা করেন যে এখান থেকে দ্রুত বের হয়ে যাই, আবার বাড়ির দিকে চলে যাই, এখন নিশ্চয়ই অনেক রাত, আমি ভুল করে চলে এসেছি। এই চিন্তা করে যখনই ওনার 2টি গরু নিয়ে মাঠ থেকে বের হওয়ার চেষ্টা করছেন, তিনি দেখলেন যে উনি যখন উত্তর পাশের আইল দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন, তিনি দেখলেন ওই উত্তর পাশের আইলেও ঠিক একজন মহিলা একটি বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। সেই বাচ্চাটিও কান্নাকাটি করছে এবং ওই মহিলা একই রকম ভাবে বলছে যে কেঁদো না, জাদু শোনা, তোমার আব্বু আসবে,
এই ধরনের কথাবার্তা বলছে। তিনি দক্ষিণ দিকের আইল যেখানে আছে সেদিক দিয়ে বের হওয়ার চেষ্টা করলেন। তিনি দেখলেন দক্ষিণ দিকের আইলেও ঠিক একই রকম ভাবে বাচ্চা কোলে নিয়ে একজন মহিলা বসে আছে। সেও ঠিক একই কথাই বলছে তার বাচ্চার সাথে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পশ্চিম দিকের আইল এখানে কেউ ছিল না। কিন্তু সমস্যা হলো ওই দিক দিয়ে তিনি বের হতেও পারছিলেন না। জমির একটি ভৌগোলিক গঠনগত কারণে ওই দিক দিয়ে আসলে বের হয়ে আসাও সম্ভব না। তিনি এটাও লক্ষ্য করছিলেন যে তিনজন মহিলা বাচ্চা সহ যে বসে আছে তার জমির তিন দিকের আইলের উপরে, এরা কেউ মাঠের মধ্যে আসছে না। তিনি কিন্তু সিগারেট খাওয়ার সিগারেটে খুব আসক্ত ছিলেন। আসলে গ্রামের যারা কৃষক তারা আসলে সিগারেট খান না, যেটা খায় সেটা বিড়ি। তিনি বিড়িতে খুব আসক্ত ছিলেন। ওনার কাছে এক প্যাকেট বিড়ি ছিল, ম্যাচও ছিল। উনি জানতেন যে আগুন জ্বালালে সাধারণত কেউ ক্ষতি করতে পারে না, এই টাইপের প্যারানরমাল কোনো বিষয়গুলো তার ক্ষতি করতে পারে না। এই জন্য তিনি বিড়ি ধরান এবং একটার পর একটা বিড়ি টানতে থাকেন। একটা সময় পর বিড়িগুলো শেষ হয়ে যায়। তখন যেটি কাজটি করেন সেটি হচ্ছে, ওনার যে দুটি গরু নিয়ে এসেছিলেন, এই দুটি গরুর গলায় যে রশি ছিল সেই রশি দুটি তিনি এক হাতে ধরেন এবং জোরে জোরে দোয়া পড়তে থাকেন। কিছু সময় পর আজানের শব্দ ভেসে আসে দূর মসজিদের মাইক থেকে। আজানের শব্দ আসার পরে আব্দুর রব মৃধা স্পষ্টভাবে দেখতে পান এই তিনজন মহিলা আইলের উপর থেকে উঠে দাঁড়ালো এবং উঠে দাঁড়িয়ে তারা যেদিক থেকে এসেছিল তার উল্টা দিকে হেঁটে চলে যাচ্ছে এবং অদৃশ্য হয়ে যাওয়া না, হাঁটতে 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 চলে যাচ্ছে। এভাবে চোখের আড়াল হয়ে গেল। তার কিছু সময় পরেই আরো কিছু কৃষকরা, তারাও গরু এবং লাঙল নিয়ে তাদের জমিতে চলে আসে। তাদের কাছে তিনি আর কিছু বলেন না, যথারীতি চাষাবাদ করে পরন্ত বিকেলে উনি বাড়িতে ফিরে যান। বাড়িতে ফিরে গিয়ে উনি ওনার স্ত্রীকে সব ঘটনা খুলে বলেন। ওনার স্ত্রী আরো কিছু দোয়া পড়ে পানিতে ফু দিয়ে তাকে গোসল করিয়ে দেন এবং ঝাড়ফুঁক করেন যে আল্লাহ তাআলা তাকে কোনো ক্ষতি হতে দেননি। এর প্রায় 2 থেকে 2.5 বছর পর ঘটে আরেকটি ঘটনা। এর মধ্যে কিন্তু আর কোনো ঘটনা তার সাথে ঘটেনি। স্বাভাবিকভাবে মাকরাইল গ্রামের পাশেই নদী রয়েছে। তো সাধারণত আব্দুর রব মৃধা উনি যে কাজটি করতেন, বা শুধু উনি না, ওনার বাবা বা ওনার যে আত্মীয় স্বজনরা, পাশে যেহেতু নদী ছিল, নদীর ওখানে কিছু চরও ছিল, তো সেখানে সন্ধ্যার পরে মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট গুলা পেতে রাখতেন। জাল সহ বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, সেই জিনিসগুলো পেতে রাখতেন এবং প্রচুর মাছও পাওয়া যেত। তখনও আব্দুর রব মৃধার পিতা জীবিত ছিলেন। উনি অনেক বয়স্ক থাকলেও মাছ ধরার তার খুব নেশা ছিল। তো আব্দুর রব মৃধা, তার পিতা এবং তার আরো চাচাতো ভাইটাই মিলে তারা মাছ ধরতে যান। ওই রাতও ছিল জ্যোৎস্না রাত। তাদের জালে অনেক মাছ ধরা পড়ে। সাধারণত গ্রামে মাছ রাখার যে ঝুড়িটা, এটাকে খালই বলে। দেখা যাচ্ছে এক খালই মাছ হয়ে গেছে। তখন আলামিনের নানা আব্দুর রব মৃধা, তাকে তার বাবা বলে যে, এই আব্দুর রব, মাছ তো এক খালি হয়ে গেছে, বাসা তো কাছেই, যা তুই এটা রেখে আয়, বাসায় গিয়ে মাছটা রেখে আবার খালইটা খালি করে নিয়ে আয়। তো চিন্তা করলেন আব্দুর রব মৃধা যে হ্যাঁ ভালো, কোথায় তো চলে যাই। উনি খালইটা নিয়ে আবার বাড়ির দিকে হাঁটা শুরু করেন। উনি যখন বাড়ির দিকে হাঁটা শুরু করেন, ওনার বাড়ির কাছাকাছি একটি বাগান রয়েছে। ওই বাগানটি পার হয়ে ওনার বাড়িতে আসতে হয়।
যখন তিনি বাগানের মধ্যে প্রবেশ করেছেন, হঠাৎ করে পেছন থেকে কেউ বলছে, এই রবে, মাছগুলা দিয়ে যা। আসলে ওনার নাম আব্দুর রব থাকলেও গ্রামের মানুষজন তাকে রবে রবে বলতো, রব না বলে রবে বলতো। তো বলছে, রবে, মাছগুলো দিয়ে যা। তিনি প্রথম দিকে পাত্তা দেয় নাই, হয়তো তিনি চিন্তা করেছেন হয়তো বা শুনতে ভুল করছেন। তিনি হেঁটে যাচ্ছেন, আবার পেছন থেকে ধমক দিয়ে বলছে, এই রবে, তোকে না মাছগুলো দিতে বললাম, মাছ দিয়ে জানালে কিন্তু তোর ক্ষতি হবে। তিনি যে কাজটি করেন, তিনি মাছগুলো নিয়ে জোরে এক দৌড় লাগান। দৌড়াতে দৌড়াতে হঠাৎ উনি দেখতে পান 4-5টি ছায়া তাকে ঘিরে ধরেছে। তখন তিনি বুঝতে পারেন এবার আর তার নিস্তার নেই। ওনার যতক্ষণ জ্ঞান ছিল, পরবর্তীতে উনি যেটা বলেছেন যে উনি শুধু চিৎকার দিয়ে বলতে পেরেছিলেন, এই তোরা কে, কোথায় আসিস, আমাকে এরা ধরে নিয়ে যাচ্ছে। জাস্ট এতটুকু উনি বলতে পেরেছিলেন। এদিকে ওই বাগানের পাশেই আরেকজনের বাড়ি ছিল। ওই ব্যক্তি এই শব্দটি শুনে ফেলে যে আব্দুর রব মৃধা উনি চিৎকার করে এই ধরনের কথা বলেছেন। ওনার নাম ছিল বদিউর রহমান। স্থানীয়ভাবে লোকজন তাকে বদিয়ার বলতো। তো এই বদিয়ার এই শব্দটি শুনে, যেহেতু তার বাড়ি কাছাকাছি ছিল, একদম কাছে ছিল, উনি দ্রুত টর্চ লাইট নিয়ে বের হয়ে আসেন। বের হয়ে এসে আব্দুর রবকে খুঁজতে থাকেন। তিনি কোথাও তাকে দেখতে পান না, কিন্তু যেহেতু চিৎকার করেছেন উনি এত রাত্রে, নিশ্চয়ই কোথাও না কোথাও তিনি আছেন। এই বদিয়ারও খুব সাহসী লোক ছিলেন। তিনি একাই আব্দুর রব মৃধাকে খোঁজার জন্য বের হলেন। যেহেতু নদী কাছেই ছিল, হঠাৎ করে উনি দেখতে পেলেন যে উনি যেদিক দিয়ে খুঁজতে যাচ্ছেন সেখানে একটি গামছা পড়ে আছে। উনি যেহেতু আব্দুর রব মৃধাকে খুব ভালো করে চিনতেন এবং আব্দুর রব মৃধা যে গামছাটি সবসময় সাথে রাখতেন সেই গামছাটিকেও চিনতেন, তিনি বুঝতে পারলেন যে আব্দুর রব মৃধার কোনো বিপদ হয়েছে, নাহলে গামছাটা এখানে পড়ে আছে কেন। তিনি দ্রুত নদীর দিকে আগাতে থাকলেন। নদীর কাছাকাছি যাওয়ার সাথে সাথে উনি এক ধরনের অদ্ভুত গোংরানির আওয়াজ শুনতে পান। তিনি দ্রুত নদীর কাছে গিয়ে দেখেন যে আব্দুর রব মৃধার পা দুটো উপরে এবং মাথা বালির মধ্যে ঢুকিয়ে রেখেছে এবং ওইখান থেকে গোংরানির আওয়াজ আসছে। ওনার দম বন্ধ হয়ে গেছে, হালকা হালকা নিঃশ্বাস ওই বালুর মধ্যে দিয়ে তার নাকে যাচ্ছে, এই জন্য উনি গোংরানির আওয়াজ করছেন। উনি দ্রুত সেখানে যান এবং সেখান থেকে আব্দুর রব মৃধাকে উদ্ধার করেন। উদ্ধার করে নদীর পানি দিয়ে হাত মুখ ধোন। তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন এবং আর 1-2 মিনিট পরে হয়তোবা বদিয়ার মিয়া গেলেই আব্দুর রব মৃধাকে মৃত অবস্থায় তাকে দেখতে পেতেন তিনি। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আব্দুর রব মৃধা সেখান থেকে উদ্ধার হয় এবং তাকে ওই বদিয়ার আব্দুর রব মৃধার বাড়িতে নিয়ে যান। তখন আরো লোকজন সবাই এগিয়ে আসে যে কি হলো, কারা তাকে অ্যাটাক করেছিল। সবাই আসে, সে দেখে সেই খালইটা শূন্য পড়ে আছে, তার ভিতরে কোনো মাছ নেই, তবে ছড়িয়ে ছিটিয়ে অল্প কিছু মাছ রয়েছে। কোনোটার মাথা খাওয়া, কোনোটার পেট চিরে কোনো মাছ খেয়েছে, কোনোটার লেজ খাওয়া, এরকম কিছু কিছু মাছ চতুর্দিকে অল্প কিছু ছড়িয়ে আছে, আর অন্য কোনো মাছ নেই, শুধু খালইটা পড়ে আছে। এরপরে আব্দুর রব মৃধা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে অনেকদিন অসুস্থ ছিলেন। আস্তে আস্তে আল্লাহ তাআলার অশেষ রহমতে তিনি সুস্থতা লাভ করেছেন। এখন যেটা হয় সেটা হচ্ছে যে আব্দুর রব মৃধার স্ত্রী তিনি সেলিম হুজুরের কাছে নিয়ে যান। এই সেলিম হুজুর হচ্ছে সেই হুজুর আমাদের 2 নাম্বার স্টোরিতে আপনারা শুনেছিলেন যে যখন রুহুল সর্বশেষ যেই কবরটি খুঁড়েছিল সেটি ছিল সেলিম হুজুরের কবর, এবং কবর খোঁড়ার সময় যে লাশটি রুহুলের হাত চেপে ধরেছিল সেটি হচ্ছে সেই সেলিম হুজুরের ডেড বডি। তো সেলিম হুজুরের কাছে নিয়ে যান। সেলিম হুজুর তাকে দেখেন, দেখে তিনি বলেন যে আসলে আপনি তো
ধর্মকর্ম কিছু করেন না, আপনি যদি ধর্মীয় লাইনে চলে আসেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেন, তাহলে আপনার সাথে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিছুই হবে না। এবং আপনি রাত বিরেতে যেখানে চলাফেরা করেন না কেন, আল্লাহ চান তো আমি ইনশাল্লাহ ইনশিওর করছি যে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আপনি ধর্মের দিকে ফিরে আসবেন। আব্দুর রব মৃধা তিনি কথা দেন সেলিম হুজুরকে যে হ্যাঁ তিনি ফিরে আসবেন এবং সেলিম হুজুরের সাথেই তিনি উঠা বসা করবেন। তো সেলিম হুজুর উনি ধর্মকর্ম করতেন, উনি কোরআনে হাফিজ ছিলেন, মাওলানা ছিলেন, মাদ্রাসার মুহতামিম ছিলেন, বিভিন্ন জায়গায় যেতেন, ওয়াজ মাহফিল করতেন। তো ওনার সাথে থেকে থেকে আব্দুর রব মৃধাও কোরআন এবং সুন্নাহ বিষয়ক ব্যাপক পাণ্ডিত্য অর্জন করেন এবং মৌলিক যেই জ্ঞানগুলো সেগুলো আল্লাহ তাআলা তাকে অর্জন করার তৌফিক দান করেন ওই সেলিম হুজুরের ওসিলায়। আর ওই যে কবরস্থান যেটি ছিল, ওই কবরস্থানের পাশেই যে মসজিদটা ছিল, এই মসজিদেরই খতিব এবং পেশ ইমাম ছিলেন হচ্ছে সেলিম হুজুর। আর ওই মসজিদেরই মুয়াজ্জিন এবং খাদেমের দায়িত্ব দেয়া হয় এই আব্দুর রব মৃধাকে। খুব ভালোই চলছিল। এইভাবে কেটে যায় প্রায় 5 থেকে 7 বছর। সেলিম হুজুর একদিন হঠাৎ মারা যান। আর তার মৃত্যুর পরপরই কি ঘটনা ঘটেছিল কবরস্থানে সেটা আমরা দ্বিতীয় স্টোরিতে শুনেছি। সেলিম হুজুর মারা যাওয়ার পর আব্দুর রব মৃধাও খুব শোকে কাতর হয়ে পড়েন, কারণ এতদিন তার সাথে চলেছেন। খুব ভালো মানুষ ছিলেন সেই সেলিম হুজুর এবং খুব বুজুর্গ একজন মানুষও ছিলেন। যাই হোক, উনি যথারীতি ওই মসজিদেই আজান এবং মসজিদের খেদমতের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। কোনো এক রাতে হঠাৎ আব্দুর রব মৃধা উনি ওনার পাশে থাকা যে অ্যালার্ম ঘড়িটি ছিল টেবিলের পাশে রাখা, মানে টেবিল ক্লক যেটাই, আবসা আলোতে রাতের বেলা দেখতে পান যে 5:05 বাজে। ফজরের আজান হচ্ছে 4:30টায় এবং নামাজ হওয়ার কথা ছিল হচ্ছে 5:15-তে। যেই না উনি দেখেছেন যে 5:05 বাজে, উনি লাফ দিয়ে উঠেছেন যে আরে জামাতের তো সময় হয়ে গেল, আজান তো দেয়া হয়নি, দ্রুত মসজিদে যেতে হবে। উনি দ্রুত উঠে ওযু করেই জামা কাপড় পরে মসজিদের দিকে ছুটতে থাকেন। মসজিদের থেকে ওনার বাসার দূরত্ব বড়জোর 10 মিনিটের পথ ছিল। উনি দ্রুত মসজিদে যান। মসজিদে গিয়ে দেখেন মসজিদের দরজা বন্ধ। উনি চিন্তা করেন যে কি ব্যাপারে, একজন মুসল্লিও আসে নাই। উনি দরজা খুলে মসজিদের ভিতরে লাইট জ্বালান। ততদিনে কিন্তু ওই সমস্ত মসজিদগুলোতে সবগুলোতে ইলেকট্রিসিটি চলে আসছে, মাইকও আছে, মানে আধুনিক কিছু সরঞ্জামাদি মসজিদে ছিল, ইলেকট্রিসিটি, মাইক সবকিছু ছিল। তো উনি যখনই লাইট জ্বালিয়েছেন তিনি দেখেন ঘড়িতে মাত্র 12:15 বাজে। আসলে ওনার অ্যালার্ম ক্লকে যে সময়টি ছিল সেটি হচ্ছে 12:05। উনি বড় কাঁটাটি যখন 1-এর উপরে দেখেছে তখন উনি ঘুম থেকে উঠে হঠাৎ করে ওনার মনে হয়েছে এটা 5:05 বাজে, যার কারণে উনি এটি দেখতে ভুল করেছিলেন। তখন চিন্তা করেন যাক, যেহেতু ভুল হয়েই গেছে তাহলে বাসায় চলে যায়, আরো কিছুক্ষণ ঘুমিয়ে তারপরে আবার চলে আসব। উনি মসজিদের লাইট বন্ধ করে দরজা বন্ধ করে বের হয়ে যান। বের হয়ে যখনই উনি রাস্তা দিয়ে হাঁটতে থাকেন তখন হঠাৎ দেখেন যে রাস্তার ঠিক পশ্চিম পাশ থেকে সাদা আলখেল্লা পরা একজন মানুষ রাস্তার পূর্ব দিকে চলে গেল। রাস্তার পশ্চিম পাশে ছিল একটি বটগাছ, এই বটগাছের পাশেই ছিল সেলিম হুজুরের বাড়ি, আর রাস্তার ঠিক পূর্ব পাশে ছিল হচ্ছে এই কবরস্থান। তো সেলিম হুজুরের বাড়ির ভেতর থেকে ওই বটগাছের নিচ দিয়ে একটি আলখেল্লা পরা একটা লম্বা একজন মানুষ তিনি কবরস্থানের ভিতর ঢুকে গেলেন।
এই দৃশ্য যখনই তিনি দেখেছেন তখন উনি মারাত্মক ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পর উনি দ্রুত বাড়ির দিকে হাঁটতে থাকেন। হঠাৎ পেছন থেকে বলে ওঠে, আসসালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন সাহেব আসসালামু আলাইকুম এই টাইপের শব্দ শুনে উনি আরো ভয় পান। উনি তখন চিন্তা করেন যে এইবার দৌড় দিতে হবে, কারণ উনি যতই সাহসী হন না কেন, উনি হঠাৎ করে দেখলেন এরকম লম্বা আলখেল্লা পরা একটা লোক একটা বাড়ি থেকে বের হয়ে কবরস্থানের ভিতরে ঢুকে গেল এত রাত্রে। গ্রামে তো এত রাত্রে কেউ কল্পনাই করা যায় না কেউ রাত্রে বাইরে থাকবে। তারপর আবার পেছন থেকে সালাম দিচ্ছে। উনি তো মারাত্মক ভয় পান। উনি দৌড় দেওয়ার জন্য উদ্যত হবেন, তখন হঠাৎ উনি ফিল করেন ওই সাদা আলখেল্লা পরা লোকটি ওনার একদম পাশে চলে এসেছে এবং বলছে, আসসালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। তখন খুব বিনয়ের সুরে এবং খুব মোলায়েম সুরে যখন এই কথাটি উনি শুনতে পেলেন, তখন আব্দুর রব মৃধা ওনার সাহস সঞ্চয় করলেন। তিনি সালামের উত্তর নিলেন এবং ওই ব্যক্তির পরিচয় জিজ্ঞেস করলেন। তখন উনি নিজের পরিচয় প্রকাশ করলেন। উনি বললেন যে আপনি যখন বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন, তখন যখন সেলিম হুজুরের কাছে এসেছিলেন, তখন সেলিম হুজুর যখন বলেছিল যে আপনি যদি আল্লাহর রাস্তায় ফিরে আসেন তাহলে এখন যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হবে না। সেটি আসলে আমি সেলিম হুজুরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে হুজুর উনি যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহর রাস্তায় চলে আসে, তাহলে ওনার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দান করেন আমি দেখব সেটা। আর এটাও ওই আলখেল্লা পরা লোকটি বলছেন যে আমি হচ্ছে একজন জিন। সেলিম হুজুর যখন মাদ্রাসা থেকে হাফেজি পাশ করে তখন থেকেই আমি সেলিম হুজুরের সাথে আছি এবং সেলিম হুজুরও জানে যে আমি তার সাথে থাকি। সেলিম হুজুর বিভিন্ন সময় বিভিন্ন মানুষের ট্রিটমেন্ট করেন, আমি আমার সাধ্য অনুযায়ী তাকে তার কাজে সাহায্য করার চেষ্টা করি। সেলিম হুজুর অনেক সময় কিছু দুষ্টু জিনেরও তদবির করেন, যার ফলে অনেক জিনও তার শত্রু হয়ে যায়, যার ফলে আমি তাকে পাহারা দেই যাতে অন্য কোনো জিনেরা তার ক্ষতি করতে না পারে। তো সেলিম হুজুরের সাথে আমি ছিলাম 20 বছর আর আপনার সাথে আমি ছিলাম 7 বছর। সেলিম হুজুর যখন মারা যান আমি তখন খুবই মনে কষ্ট পাই, কারণ ওনার কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। উনি আমার জন্য অনেক দোয়া করেছেন, আমিও তার জন্য দোয়া করেছি। কিন্তু উনি যেহেতু মারা গেছেন আর আপনি জীবিত আছেন, সুতরাং আপনার নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমার। আপনি কখনো ভয় পাবেন না, আমি ইনশাল্লাহ সবসময় আপনার সাথে থাকব। এই বলার পরে উনি সেখান থেকে আবারও সালাম দিয়ে চলে যান। এই ঘটনায় যদিও আব্দুর রব মৃধা বেশ ভয় পেয়েছিলেন, কিন্তু ভয় পেলেও মনে মনে আশ্বস্ত হয়েছিলেন যে না, একজন আল্লাহওয়ালা কামেল জিন আমার নিরাপত্তার দায়িত্বে আছে। এই ঘটনার পরে আব্দুর রব মৃধা প্রায় 60 বছর জীবিত ছিলেন। 2015 সালের দিকে উনি মারা গেছেন। উনি আমৃত্যু ওই মসজিদের মুয়াজ্জিন এবং খাদেম হিসাবে দায়িত্ব পালন করে গেছেন। ওই জিনের সাথে দেখা হওয়ার পরে তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আর কখনো তার সাথে কোনো খারাপ ঘটনাও ঘটেনি, আর ওই জিনকেও তিনি কখনো দেখতে পাননি। অদ্ভুত ব্যাপার হলো যে আব্দুর রব মৃধার যে পরিবার রয়েছে এখনো আজ পর্যন্ত তারাও কোনো খারাপ জিনিসও দেখেনি, কোনো ভালো জিনিসও এখনো দেখেনি, বিশেষ করে ওই জিনকেও সে দেখেনি। এখন কথা হচ্ছে প্রিয় লিসেনার্স, যে আব্দুর রব মৃধার সাথে কেন এই ঘটনাগুলো ঘটছিল। এই বিষয়ে ওই জিন আব্দুর রব মৃধাকে জানায় যে আপনার কি মনে আছে যে আপনার মায়ের সাথে অনেকগুলো জিন ছিল,
আপনার মা যখন মৃত্যুশয্যায় তখন আপনাদেরকে ডেকে বলেছিল যে আমি তো মরে যাচ্ছি, কিন্তু এই জিনগুলো তোমাদের সাথে থাকতে চায়, ওরা যেতে চায় না, তোমাদেরকে ভালোবাসে। তখন আপনার অন্য সব ভাই বোন রাজি হলেও আপনি খুব তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, অনেক আজে বাজে কথা বলেছিলেন, এও বলেছিলেন যে ওদেরকে আর প্রয়োজন নাই, ওদেরকে বিদায় করে দাও, তুমি মরে যাও, তোমার সাথে সাথে ওদেরকেও নিয়ে যাও। এই ধরনের অনেক তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলেছেন, যার কারণে ওই জিনগুলো আপনার প্রতি ক্ষিপ্ত ছিল। আপনি যতগুলো সমস্যায় পড়েছেন সবগুলোই ওদের দ্বারা সংগঠিত হয়েছে। আপনার ওদেরকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা উচিত হয়নি। যেহেতু আমি আপনার সাথে ছিলাম, যার কারণে ওরা আপনাকে আর নতুন করে কোনো ক্ষতি করতে পারেনি। এইটাই ছিল আব্দুর রব মীরার সাথে যে দুটো বড় বড় ঘটনা ঘটেছিল, বিশেষ করে জমিতে এবং উনি মাছ ধরার সময়। তো যার ঘটনা শেয়ার করব বা যার ঘটনা বলবো তার নাম হচ্ছে সোহাগ। তার ফ্যামিলিতে দুইটা ছেলে ছিল এবং তার ওয়াইফ আর 2 ছেলে থাকতো গ্রামের বাড়িতে। তো ঘটনার ওই সময়টায় অনেকদিন আগের কথা, এবং এটা 1985-র দিকে হবে। তখন তিনি থাকতেন ঢাকায় একটা মেসে কয়েকজন বন্ধু বান্ধবের সাথে, এবং ফ্যামিলির সবাই থাকতো গ্রামের বাড়িতে। তো ছুটি পেলেই তিনি গ্রামের বাড়িতে যেত, অথবা ঈদের সময় গ্রামের বাড়িতে যেত, সেটা কোনো মিস নাই। আবার ধান কাটার মৌসুম আসলেও তাকে যেতে হতো। তার বড় ছেলে পড়তো তখন ক্লাস 6-এ আর ছোট ছেলে পড়তো ক্লাস 2-তে গ্রামের স্কুলে। তো বলতে গেলে সুখী পরিবার, কোনো ধরনের ঝামেলা নাই, কেউ কোনো ঝামেলা করেনি তাদের মধ্যে, এবং কেউ কখনো এই ওনাদের ফ্যামিলির ভেতরে আসতেও পারেনি। তিনি ঢাকাতে গাড়ি চালাতেন এবং এই গাড়িটা কিনেছিলেন তিনি তার পৈতৃক সম্পত্তি বিক্রি করবার পরে। তো সেটা মাইক্রোবাস চালাতো, তখন টয়োটা লাইট এসের এই মাইক্রোবাসটা 1980 মডেলের ছিল, এবং ওই সময় তিনি গাড়িটা কিনেছিলেন। তো কয়েক বছর মিডল ইস্টে থাকার পরে কিছু টাকা জমিয়ে এইসব মিলিয়ে আর কি তার একটা গাড়ি কেনা হয় আর কি। তো রেগুলার তার ডিউটি থাকতো ঢাকার কোনো একটা ইন্ডাস্ট্রির ওই লোকের সাথে। বিদেশি বায়ার আসলে তিনি এরকম ঢাকার বাইরে নিয়ে যেত। তো সেবার একটা কল আসে এবং একটা বায়ার আসছে। তো এত কল বলতে হচ্ছে এটা অনেকদিন আগের কথা, এবং তখন কন্ট্যাক্ট বলতে গেলে কিছুই না। এবং তার এই যে রেন্টেকারের ইয়াটা, মানে উনি যখন দিয়ে রাখতেন, এটা হচ্ছে মিরপুরেই কোনো একটা জায়গায় তিনি রেন্টেকারের ব্যবসা করতেন, এবং কয়েকজনের সাথে তার কন্ট্যাক্ট ছিল। যখন এরকম কেউ নিয়ে যাবে ঢাকার বাইরে তখন কন্ট্যাক্ট করতো, কিন্তু এইটা তার ফিক্সড কল ছিল। তো তাকে কল দেওয়া হয় যে এরকম ভাবে আসো, তোমাকে নিয়ে যাবো আমি। কোথায় যাওয়া হবে? সাতক্ষীরাতে। তো তিনি পরিপাটি হয়ে ভোরেই তেল গাড়িতে ভরে পৌঁছে যান যেই লোক যাবে তার বাসার নিচে। তো সেখান থেকে পিক করতেন ফরেনারকে, গুলশান থেকে ফরেনারকে পিক করে তিনি রওনা দিয়ে দেন এবং পৌঁছে যান রাত 9টা নাগাদ সাতক্ষীরা। তো এতটা ইজি ছিল না পথ, রাস্তা অত ভালো ছিল না, কিন্তু নতুন নতুন রাস্তা হয়েছিল তখনও কিছু জায়গায়। তো সব মিলিয়ে আর কি পৌঁছে যায় রাত 9:30 9:30 মধ্যে। তো পৌঁছাবার পর জানতে পারেন যে ফরেনার এখান থেকে মানে ঢাকা থেকে এসে সে 4 দিন থাকবে সাতক্ষীরাতে। ওই ফ্যাক্টরির ভেতরে থাকার জায়গা আছে। তো যেহেতু থাকবেন, উনি আবার 2 দিন পরে ঢাকা থেকে কক্সবাজার একটা ট্রিপ নিয়েছে এবং সেটা তার খুব ঘনিষ্ঠ বন্ধু, সেটাতে যেতেই হবে তাকে। আর সেটা সে বেশ ভালো টাকা পাবে। আর ওনারাও জানায় যে 4 দিন থাকতে হবে তার সাথে, কিন্তু এই 4 দিন থাকার বদলে যে পেমেন্ট করবে সেটা খুব আহামরি না। তো যেহেতু নামিয়ে দিয়েছে, এটা দিয়ে তিনি চলে যেতে চাইলেন। আর তাদের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়, কিন্তু উনি রাগের চোটে, রাগের মাথায় ওই সময় ওইটা জায়গাটা লিভ করে। তো গাড়িতে আবার তেল ভরে তিনি রওনা দেন। তো আগে আমি বলে রাখি যে আমি লাস্ট একটা স্টোরিতেও বলেছিলাম যে তখন কিন্তু এইসব ঢাকার জায়গা দূরে, এখন যেমন কমিউনিকেশন খুব ইজি ছিল, তখন কমিউনিকেশন অত ইজি ছিল না। তখন অনেক অনেক সময় লাগতো। তো ভোর 6টা থেকে রাত 9টা, অলমোস্ট 15 ঘন্টা 20 ঘন্টার কাছাকাছি চলে যায়। পরে রাস্তায় লাগে প্রচন্ড ক্ষুধা। রাত তখন 12টা বেজে গেছে, তো অলমোস্ট 18 ঘন্টা ড্রাইভ করেছে তিনি। তো চারিপাশ অন্ধকার। তো অন্ধকার বলতে 1985 সাল। এখনই রাস্তায় বের হলে দেখা যায় মাঝে মধ্যে আপনারা যখন ঢাকার বাইরে যাবেন, দুই পাশে শুধু খা খা করতে থাকে। দেখবেন রাতে 2টা 3টার দিকে বাসের মধ্যে থেকে যারা যান একটু উকিমালি দেখবেন যে খা খা করতে থাকে, খালি বাসের লাইটটা পাওয়া যায়। আর তখন 1985 সালের কথা, তখন গাড়ি ঘোড়াও তো এত ছিল না। 2-1টা ট্রাক নাকি যেত 10 মিনিট পর পর। আমারও তখন জন্ম হয়নি। তো যেহেতু বাংলাদেশ দাপড়িয়ে বেড়ায় তিনি, ওনার সাহস ছিল।
তো উনি খালি ট্রাক স্ট্যান্ড খুঁজছিল যে কিছু খাওয়া যায় নাকি। আর সেদিন মন মানসিকতা ঠিক না থাকায় তিনি খুঁজছিলেন যে প্রায় 20 ঘন্টা যাবৎ ড্রাইভ করে যাচ্ছেন, কিন্তু মানে টায়ার্ডে তার ঘুম চলে আসছিল, কিন্তু কোনো দোকান পাচ্ছিল না। তিনি লক্ষ্য করেন ঘুম ঘুম চোখে একটা ট্রাক স্ট্যান্ডের মতো কি জানি দূরে দেখা যাচ্ছে, ছোট্ট টঙের দোকান, আশেপাশে কোনো কিছুই নাই। কিন্তু টঙের দোকানটা এমন একটা পজিশনে যেখানে মনে হচ্ছে যে ট্রাক থামবে, মানে বেশ বড় জায়গা নিয়ে। তো যাই হোক, ওখানে কোনো ট্রাক নাই, ট্রাক ছিল না। দুজন লোক চা খাচ্ছিল এবং তাদের দুজনের পুরো শরীর চাদরে ঢাকা, আর তাদের মুখ ঢাকা, মানে দেখা যাচ্ছে না। চা আর একটা পান অর্ডার দিল এবং যদি পান না খায়, যদি চা না খায়, তিনি ড্রাইভ করতে পারবে না। তো তিনি দোকানদারকে বলে একটা চা দেন, একটা পান দেন। দোকানদার কোনো কথা না বলে পান দিল আর 1 কাপ চা দিল। তিনি চা খেয়ে বলল, বেশ মজার চা তো, আরেক কাপ দেন। তো আরেক কাপ চা খাওয়ার সময় দোকানদার বলল, আপনার টাকা দেওয়া লাগবো না। তো উনি বলে, কেন? একটা কাম করেন। তিনি অবাক হয়ে বলেন মানে কি? তিনি বলেন, আপনার গাড়িতে 3 জন বৈশা আছে, হ্যাঁ করে একটা জায়গায় নিয়ে যাইতে হবে, টাকা পাইবেন, যা চাইবেন তাই। তো তিনি বলেন, মানে কি? তো তার গাড়িতে, তো আমার গাড়িতে তো আমি কাউকে নিব না, তোমাকে কে বসে গাড়িতে বসে আছে? তো ওখানে ডাকাতির একটা টেন্ডেন্সি ছিল, এখনো আছে, কিন্তু এখন অতটা নাই, কারণ আমাদের হাইওয়ে পেট্রোল থাকে। তখন অনেক টেন্ডেন্সি ছিল, তখন আরো বেশি ছিল। রুলস এত স্ট্রিক্টলি কেউ ফলো করতো না। ইভেন মার্ডার করেও ধান খেতে ফেলে দিলে তখন বোঝা যেত না যে কে মার্ডার করেছে, তখন এত খারাপ অবস্থা ছিল। তিনি দোকানদারকে বলেন, ওই মিয়া, আমার গাড়িতে মানুষ রয়েছে, কে বসে মিয়া তোমারে? উনি দৌড়ে গাড়ির কাছে যান এবং গেট খুলতে খুলতে বলেন, ওই মিয়া নামেন বইতেছি, নাইলে সবাই শাবল যাবি রামো। ওনার গাড়িতে আবার ওই যে গাড়ির ইনস্ট্রুমেন্ট বলতে শাবল ছিল আর কি। তিনি গেট খুলতেই দেখেন ওখানে একজন মানুষ সাদা কাপড়, লাশের কাফন পরা শুয়ে আছে গাড়ির ভেতরে, পুরা শরীর ঢাকা। তার গাড়ির সিটগুলো সব নোয়ানো, আর পেছনে 2 জন লোক বসা। তিনি বলতেছেন, কি নামেন। সাথে সাথে তিনি বুকে ব্যথা অনুভব করতে লাগলেন। এটাও শুনতে লাগলেন, এখানে আমাদের নেয়া ছাড়া তোমার আর কোনো পথ নাই। এই লাশটা দাফন হবে সিরাজগঞ্জের কোনো একটা জায়গায়, কোনো একটা কবরে তোমাকে আমাদের নিয়ে যেতে হবে। তিনি আর নড়তে পারছেন না, স্টিফ হয়ে গেছেন একটা জায়গায়। তার মনে হতে লাগলো যে তার বুকের থেকে কেউ হাতটা বের করে নিবে। কলিজা ছিঁড়ে যাচ্ছে পেটের ভেতর। এর মধ্যে পেছনে যিনি বসা ছিলেন, তিনি মুহূর্তের মধ্যে মাইক্রোসেকেন্ডের মধ্যে তার সামনে চলে আসলো আর বলল, নিতে হবে তোকে, বাড়াবাড়ি করবি, ক্ষতি হবে। আর রাস্তায় আমাদের পছন্দ করে না এমন কিছু লোকজন তো আমাদের ফলো করতে পারে। তো আমরা না বলা পর্যন্ত তুই গাড়ি থামাবি না। এবং মুহূর্তের মধ্যে উনি ভেতরে চলে গেলেন, গাড়ির ভেতর। দোকানদার বলল, আমিও যাব, চল। দোকানদার গাড়িতে উঠতেই দেখা গেল ওনাকে ওখানে আর কোনো দোকান নাই। আর তিনি আর তার মধ্যে নেই। তিনি স্বপ্ন দেখছেন, কিন্তু স্বপ্নটা ভাঙছে না। এটা কি ধরনের স্বপ্ন? এরকম কি স্বপ্ন হতে পারে? ডাকাত না, কিছু না, কিন্তু এরকম জিনিস উনি আগে কখনো ফেস করেন না। এতদিন যাবৎ রাস্তায় গাড়ি চালিয়েছে। একবার রাস্তায় বিশাল গাছ পরে ছিনতাই হয়েছিল, কিন্তু এটা ডিফারেন্ট কেস। তিনি এক দৌড় দিলেন, গাড়িতে না উঠে পাশেই একটা ছোট রাস্তার মতো ক্ষেতের আইলের দিকে চলে গেছে। তিনি নিচে নামতেই দেখে সেই লাশটা পড়ে আছে তার সামনে, এবং কাফনের ভেতর থেকে কথা আসছে, আমাকে নিতে হবে, আমার লাশ পচন শুরু হবে যদি আপনি না নেন। আমি অনেক দিন আগে মারা গেছি। ওনার মাথার উপর যেন আকাশ কয়েকবার ভাঙছে আর পড়ছে। উনি কি দেখছেন উনি জানে না, এটা জানবার কথা না, এটা হবার কথা না। উনি পাগল প্রায় হয়ে যাচ্ছে। উনি মনে করছে যে উনি পাগল হয়ে গেছেন। ওনার মনে হচ্ছে হার্ট অ্যাটাক হবে এখনই। বুকের মধ্যে হাত দিয়ে আছেন, কিন্তু বুঝতে পারছেন না ওনার সাথে কি হচ্ছে, এবং উনি জীবিত অবস্থায় সব দেখছেন। উনি কিছুতেই কোনো কিছু বিশ্বাস করতে পারছেন না। হাত পা কাঁপছে, শরীর কাঁপছে, নাড়াতে পারছেন না হাত পা কিছুই। হঠাৎ করে গাড়িতে উঠে বসেন এবং স্টিয়ারিং এ হাত পড়তেই দেখেন গাড়ি অটোমেটিক স্টার্ট হয়ে গেল। কি হচ্ছে তিনি কিছুই বুঝতে পারছেন না। গাড়ি স্টার্ট দিলেন, চালাচ্ছে, গাড়ি রাস্তা দিয়ে চলছে, এবং আপনার পেছনে যদি এমন কেউ বসে আছে যা মানুষের দুনিয়াতে পড়ে না, আপনি কি ফিল করবেন? মরা বাড়িতে যে আতরের গন্ধ আসে, সেটা গাড়ির পেছন থেকে আসছে। পাশে কিছুক্ষণ পরপর ওই দোকানদার যায় আসে, দেখা যায় 10 মিনিট পরপর আবার আসে, আবার 10 মিনিট পরপর চলে যায়। কি হচ্ছে কিছুই তার মাথায় আসছে না। তিনি খালি এক্সেলেটরে পাড়া দিয়ে আছে। কোথায় আছে তিনি জানেন না, রাস্তা ভুলে গেছেন, কিন্তু পেছন থেকে ডিরেকশন আসছে, ডান দিকে যা, বাম দিকে যা, এইটা কোথায় তিনি জানেন না।
আগে তিনি আসেন নাই। হঠাৎ একটা শব্দ আসলো আর বলল, বাইরে ঢুকে যা। একটা সরু রাস্তা, এটা কোথায় তিনি জানেন না, কিন্তু প্রায় 3 ঘন্টা চালানোর পর ফজরের আজান আসছে। রাত তখন 5:30 মতো। রাত অনেক বড়। সেবার রমজান হয়েছিল মে জুনের দিকে, অগাস্টের দিকে হয়েছিল কুরবানি ঈদ। আর যে সময়ের ঘটনা, সে সময় প্রচন্ড শীত। তার কাছে মনে হচ্ছিল তার পেছনে কে জানি ফলো করছে, এবং অনেকগুলো মানুষের মতো অবয়ব পেছনে ফলো করছে। লুকিং গ্লাসে দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে না তাকে অনেক জোরে গাড়ি চালাতে হবে। তিনি শরীরে কিছু ফিল করতে পারছিল না। এদিকে গাড়িতে একটা ডেড বডি না অন্য কিছু, এটা তিনি নিজেও জানেন না। আর এটা কি সুপার ন্যাচারাল কন্ডিশন নাকি মানুষের কি কাহিনী, কয়েকজন মানুষের অবয়ব ওদের ভেতর হাত দিয়ে ভেদ করে যায়, এরকম অবস্থা। উনি ওই গলি দিয়ে ঢুকেই দুই পাশে শত শত মানুষের অবয়ব দেখতে পেলেন। কেমন জানি তার ভয় করছে, তার অবস্থা খুবই খারাপ, হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে না তো। উনি বলেছিলেন যে তার ভয় করতেছে, কই নিয়ে আসছে আমারে। তো তিনি ওনাদেরকে বললেন, দেখেন আমারে ছাইড়ে দেন, আমার বউ বাচ্চা আছে, আমার কোনো ক্ষতি করেন না। তারা বলল, তুই আমাদের মেহমান, এখানে একজন মারা গেছে, তুই আমাদের নিয়ে আসছস, তোর ক্ষতি করবো আমরা? এটা রাখ, এটা দিছি, তুই খুশি হয়ে যা, আমার তোরে খুশি হয়ে দিছি, রাখ এটা। একটা খাম। বলল, খামটা পরে খুলবি, এখন খুলবি না। আর তুই চাইলে জানাজা পড়ে যেতে পারস, তুই চাইলে জানাজা নাও পড়তে পারস, এটা তোর ইচ্ছা। এটা অন্য একজন মানুষ বলছে তাকে। গাড়িতে যারা ছিল তারা নাই, তারা গাড়ি থেকে নেমে গেছে এবং লাশ নিয়ে লোকজনের ভিড়ে মনে হচ্ছিল তার গাড়িটাকে দুমড়ে মুচড়ে ফেলবে, কিন্তু ওই মুহূর্তে অবয়ব ছাড়া তিনি আর কিছুই দেখতে পাচ্ছিলেন না। আর ওই মুহূর্তে ফজরের আজান হচ্ছে। তার চোখের সামনে থেকে আস্তে আস্তে সব কেমন খা খা করে খালি হয়ে গেল। আর এই আজানটা ডিফারেন্ট আজান, এই আজানটা কেমন আলাদা আজান, আলাদা কথা। আজানের আসল কথা শুনে বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে যে এটা একটা আজান, কিন্তু ওই আজানের কথা এটা না। তিনি দৌড়ে গাড়িতে উঠেন, গাড়িতে স্টার্ট দিয়ে ব্যাক করে যাচ্ছে তো যাচ্ছে, ব্যাকে দিয়েই যাচ্ছে। একটা সময় কোনো শেষ পাচ্ছে না। যখন গাড়িটা ফ্রন্ট গিয়ারে দিয়ে আগানো শুরু করলো, তখন ঘুরে ফিরে সেখানেই বারবার চলে আসছে। সকালও হচ্ছে না, একটু মানে সকালের দিকে একটু আভা থাকার কথা, কিন্তু কিসের কি কোনো আভা নাই। এটা কোন এলাকা? কোনো মানুষ নাই, গ্রামের মানুষ এতক্ষণে তো বের হয়ে যাওয়ার কথা। তিনি দেখলেন যেখান থেকে শুরু করেছেন সেখানে তিনি আবার ফেরত এসেছেন। সেই দোকানদার আসলো, বলল, তুই জানাজাটা না পড়ে গেলে ছুটতে পারবি না, জানাজাটা পইরা যা। তিনি গাড়ি থামিয়ে নামতে একটা কর্নার থেকে বেশ আলো পাচ্ছিলেন, অনেক অনেক আলো, ডিফারেন্ট কিসিমের আলো, না কুপি না হেজাক, সাদা ধবধব আলো। সেখানে কাতারে কাতারে মানুষ দাঁড়ানো, এত মানুষ কোত্থেকে, হাজারে হাজারে মানুষের মতো অবয়ব। তিনি জানাজা পড়লেন, বুঝা গেল এটা জানাজা হচ্ছে। জানাজাতে আল্লাহু আকবার এত মধুর সুরে ডাকা, তিনি পরেই মানে 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 ভুলে যাচ্ছেন যে এখানে থেকে যাব কিনা। একটু পরে যখন তার হুশ আসে, জানাজা শেষ, তিনি দৌড়ে গাড়ি স্টার্ট দেন এবং সেখান থেকে বের হয়ে মেইন রোডের দিকে চলে আসেন। গাড়ি চালাতে পারছিলেন না কিছুতেই। পরে কখন তিনি ঘুমিয়ে যান তিনি নিজেও জানে না। ঘুম থেকে উঠে দেখেন তিনি সত্যি সত্যি সিরাজগঞ্জের কোন একটা জায়গায় চলে আসছেন, এবং তিনি বলতেও পারে না। তবে যে রাস্তা ধরে এসেছে সেটা সিরাজগঞ্জের রাস্তা পড়ে না। তিনি এর আগেও ঢাকা থেকে কয়েকবার সিরাজগঞ্জে গিয়েছেন, কিন্তু এরকম রাস্তা দিয়ে কখনো যায় নাই। তো যেহেতু সেদিবার সাতক্ষীরা থেকে সিরাজগঞ্জের রাস্তা ছিল, কিন্তু এরকম রাস্তা তিনি আগে কখনো মুভ করে নাই আর কি। পরে তিনি ঢাকাতে আসেন এবং বেশ কিছুদিন তার কাশি এবং জ্বর ছিল, যেটা প্রায় 1 মাস তাকে ভোগায়। তার গ্রামের বাড়ি ফেনীতে। সেখানে তার বউ বাচ্চাকে নিয়ে না জানিয়ে তিনি এক মৌলবীর সাথে দেখা করেন। তিনি বলেন যে কোনো জিন হয়তো মারা গেছিল, তাদেরকে কোনো এক জায়গায় নামিয়ে দেওয়ার জন্যই তাকে নেওয়া। সব জিন এক জায়গা থেকে আরেক জায়গায় তুরির মতো যেতে পারে না, জিনদের অনেকগুলো পার্ট আছে। এর মধ্যে তাকে যে জিনরা ধরেছিল, সেখানে ইফরিত জিন ছিল, কয়েকজন ভালো ইফরিত জিন ছিল যারা তাকে ধরেছিল এবং এরকম তার সাথে কনভারসেশনে গিয়েছিল। তো অনেকদিন গাড়ি তিনি ভাড়ায় চালিয়েছিল এর ঘটনার পরে। 1992 সাল থেকে তিনি আবার গাড়ি চালানো শুরু করেন। তো এর পরে 2000 সালের পর তিনি আর গাড়িটা চালান না। তো এই গাড়িটা পুরান হয়ে যাওয়ার পর বিক্রি করে দেওয়া হয়। তো ঘটনার মাঝখানে যে ঘটনাটা আমরা শেয়ার করছিলাম, যে একটা খামের কথা, সেই খামের ছবি তিনি আমাদের দেবেন, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এবং সেই খামের মধ্যে তখনকার সময়ের 11,000 টাকা ছিল। টাকাটা তো দেখাতে পারবো না, কিন্তু খামটা আমি দেখাতে পারবো। 1985 সালের 11,000 টাকার সময়ের 1 লাখ টাকা, এখনকার সময় 1 লাখ টাকার থেকেও বেশি। তো তার বয়স এখন 71। তিনি নিজে
ঘটনাটা শেয়ার করেছেন, এবং যাকে শেয়ার করেছেন তিনি আমার পেশেন্ট, এবং আমি তাকে অনেক ধন্যবাদ জানাই। তিনি আমাদের প্রোগ্রামটি শোনেন এবং আমাদের পেশেন্ট সেক্টর থেকে আমাদের প্রোগ্রামটি শোনে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, এবং সেই সুবাদে আমি ঘটনাটি পেয়েছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা ধৈর্য সহকারে আমার ঘটনাটি শুনেছেন। আমি আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা বলবো আপনাদেরকে। আমাদের গ্রাম লক্ষ্মীপুর, রামগঞ্জ, নোয়াগাঁও। আমি মাদ্রাসায় পড়া একজন ছাত্র। তো প্রায়ই মৃত মানুষ ধোয়ানো বা গোসল করানো, কবরের পাশে 4 দিন ধরে কোরআন খতম করা প্রতিদিনের কাজ হয়ে পড়েছে। প্রথমে মৃত মানুষ গোসল করাতে আমি একটু ভয় পেতাম, এখন আর কোনো ভয় পাই না। যাই হোক, এখন মূল ঘটনায় চলে আসি। দিনটি ছিল শুক্রবার। তখন আমি আমার নানাদের বাড়িতে ছিলাম। রাত যখন 11টা, তখন আমরা হঠাৎ করেই চারিদিকে একটা কান্নার আওয়াজ শুনতে পারলাম। আমার নানার ছোট ভাই, অর্থাৎ আমার ছোট নানা, মারা গিয়েছেন তখন। তিনি পেশায় একজন পুলিশ ছিলেন। ঘণ্টাখানেকের মধ্যেই বাড়ির সবাই সেখানে কান্না আর হাহাকার জুড়ে দিল। সবাই ওনাকে প্রচন্ড রকমের সম্মান করতেন এবং ভালোবাসতেন। আমি ওখানে যাওয়ার পরে, অর্থাৎ আমি সেইখানে উপস্থিত হওয়ার পরে আমাকে কোরআন শরীফ পড়ার জন্য সবাই বলতে লাগলো। মৃত লাশের পাশে আমি ও আমার 3 জন বন্ধু, 3 জন হুজুর মিলে আমরা মোট 4 জন সারা রাত কোরআন শরীফ পড়লাম। পরের দিন ওনাকে দাফন দেওয়া হলো, আর আমাদেরকে বলা হলো আজ রাত থেকে কোরআন শরীফ 4 দিন পর্যন্ত পড়ার জন্য। কবরের পাশে আমার নানাদের বিল্ডিং। আমরা ওই বিল্ডিং ঠিক করি কোরআন শরীফ পড়ার জন্য। আমাদের পড়ার নিয়ম ছিল একজন ঘুমাবে আর একজন পড়বে। 2 ঘন্টা করে পড়া। রাত 10টা থেকে কোরআন পড়া হতো। আমার ভাগ্যে রাত 1টা থেকে 2টা, এই 2 ঘন্টা সময় পড়ে। আমার পড়া শেষ হলে আমি ইমনকে জাগিয়ে দেব। তো আমি সুন্দরভাবে কোরআন শরীফ পড়ছি। হঠাৎ মনে হলো যে ঘরের পরিবেশটা খুব বেশি শীতল হয়ে গেল। একটা ঠান্ডা বাতাস আমার গায়ে লাগতে লাগলো, আর এর সাথে একটা সুন্দর ঘ্রাণ আমার নাকে লাগলো। ঘ্রাণটা এতই আনকমন যে বাজারে যদি বিক্রি হতো সবাই এই পারফিউমটা কিনত। তখনও কিন্তু আমার কোরআন শরীফ আমি পড়ছি। এখন আমার মনের ভেতরে একটা ভয় কাজ করছিল। আমি কোরআন শরীফটা বন্ধ করে জানালার পাশে উকি মেরে দেখি সাদা কাপড় পরা একজন লোক 8 থেকে 9 ফুট লম্বা কবরের পাশে দাঁড়িয়ে আছে। ভয়ে আমার হাত পা কাঁপা শুরু করলো। আমি আবার ওই রুম থেকে দৌড়ে পাশের রুমে চলে গেলাম। ওখানে গিয়ে দেখলাম ইমন বিছানায় নেই। দেখলাম পেছনের সাইডের দরজাটা খোলা। আমি ভাবলাম হয়তো টয়লেটে গেছে। কিছুক্ষণ পরে ইমন ধরফর করে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি বললাম, কি হয়েছে? ও বলল, আমি আজ মরার পথ থেকে ফিরে আসলাম। ও এমন জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আমি বললাম যে কি হয়েছে আমাকে বল। ও বলল, আমি মোবাইলে কথা বলতে বলতে ওই দিকটাতে চলে গিয়েছিলাম। অর্থাৎ আমি মোবাইলে কথা বলতে বলতে বারান্দার দিকটাতে চলে যাই। হঠাৎ দেখতে পেলাম আগুনের গোলার মতো একটা আলো আমার চোখের সামনে দিয়ে চলে গেল। আমি চোখের পলক ফেলতে না ফেলতেই আমি দেখলাম আমি অন্য অচেন একটা জায়গায় চলে আসছি। আমার শরীর অনেক ওজন হয়ে গেছে। আমি হাফেজ মানুষ, কোরআনের বিভিন্ন আয়াত পড়ে আমি ফু দিতে লাগলাম। আশেপাশের কোনো কিছুই আমার পৃথিবীর মতো মনে হচ্ছিল না। আস্তে আস্তে দোয়া পড়ে ফু দিতে থাকলাম। আমার শরীরটা হালকা হতে লাগলো। আবার চোখের পলক দিতে না দিতেই আমি আগের জায়গায় বারান্দায় চলে আসি। এরপর আমি ওকে সান্ত্বনা দিতে লাগলাম। আমার সাথে ঘটা ঘটনাটা আমি আর ওকে বলিনি, তাহলে ও আর পড়তে চাইবেন। অর্থাৎ আমার পরেই ওর কোরআন পড়ার কথা রয়েছিল, সেটা ও পড়তো না সেই ভয়টা পেলে। পরদিন সকালে আমার সাথে ঘটা ঘটনা
আমি সবাইকে বলি, তখন ইমনের সাথে ঘটা ঘটনাটাও বলে। পরে আমরা কবর জিয়ারত করি। হঠাৎ রাতের ওই সুঘ্রাণ আমার নাকে লাগলো, অর্থাৎ কবর জিয়ারত করার সময় রাতের সেই সুঘ্রাণ আমার নাকে লাগলো। আমি সবাইকে বললাম, আমাদের কাছে সুঘ্রাণ লাগতেছে, আপনাদের কাছে কি লাগছে? সবাই বলল হ্যাঁ। তখন মসজিদের হুজুরকে ফোন দিয়ে আনা হলো। মসজিদের মহসিন হুজুর এসে কবরের চারদিকে পর্যবেক্ষণ করলেন। পরে বললেন, রাতে কোনো জিন এখানে কবর জিয়ারত করে গেছে, যার কারণে এই সুঘ্রাণ এখনো লাগছে। হুজুরের কথার সাথে রাতের ঘটনার আমি প্রচন্ড পরিমাণে মিল পেলাম। মহসিন হুজুর তার ছেলেদেরকে, অর্থাৎ আমার মামাদের সাথে কথা বললে তারা বলে যে তাদের ঘরের মধ্যে কাল রাতে বড় একটা প্রজাপতি আসে। এই প্রজাপতিটা স্বাভাবিক আকৃতির চেয়ে অনেকটাই বড় ছিল। ওই প্রজাপতিটা নাকি পানি পান করে, এরপর তাদের ঘর ছেড়ে চলে যায়। তাদের কথা শুনে এরপর বুঝতে পারলাম ওই রাতে সবার সাথেই কিছু না কিছু ঘটেছে। এরপর থেকে আর অস্বাভাবিক কিছু ঘটে নাই। তবে নানার মৃত্যুর আগে তিনি বারবার স্বপ্ন দেখতেন একজন সাদা কাপড় পরিহিত লোক একটা চিঠি হাতে নিয়ে তার কাছে আসছে। তো শাফিন ভাই, এই ছিল ছোট নানার মৃত্যুর দিন রাতে অস্বাভাবিক কিছু সত্য ঘটনা। লেখায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমি সিরাজ লালমেহাট থেকে বলতেছি। আমি আজকে যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি ঘটেছিল 2012 সালে আমার নানা ভাইয়ের সাথে। ঘটনাটি খুবই ভয়ানক একটি ঘটনা এবং বাস্তব একটি ঘটনা। আশা করি আপনার ইউটিউব চ্যানেলে আপনি এটা শেয়ার করবেন। আশা করি এই ঘটনাটি প্রত্যেকটা অডিয়েন্সের কাছে ভালো লাগবে। আর আপনি যদি চান তাহলে আমি পরবর্তীতে আরও ঘটনা পাঠাবো। আমার কাছে আরও এরকম অনেক ঘটনা আছে। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটেছিল 2012 সালে আমার নানা ভাইয়ের সাথে। আমার নানা ভাই প্রায় 1 বছর থেকে রিক্সা চালাচ্ছেন, মানে সারা দিন ধরে ঘুমান এবং সারা রাত রিক্সা চালান। ঠিক এভাবেই ওনার দিন পার করতেছেন, ওনার সংসার চালাচ্ছেন রিক্সা চালিয়ে। তো এলাকার সকলেই জানে যে আমার নানা ভাই সারাদিন ঘুমায় এবং সারা রাত রিক্সা চালায়। তো একদিন হঠাৎ করে আমার নানা ভাইয়ের খবর আসে আমাদের বাড়িতে যে নানা ভাই খুবই অসুস্থ, তিনি হাসপাতালে ভর্তি আছেন। তো আমরা এই খবর শুনে হাসপাতালে দ্রুত ছুটে যাই। যাওয়ার পর আমরা দেখতে পাই যে আমার নানা ভাই খুবই অসুস্থ। তো আমরা 3 দিন ধরে সেখানে ছিলাম যে নানা ভাই সুস্থ হলেই নানা ভাইয়ের বাড়িতে চলে যাব। তো যখন 6 দিন হয়ে যায় তখন নানা ভাই মোটামুটি সুস্থ। তারপর নানা ভাইকে নিয়ে আমরা নানা ভাইয়ের বাড়িতে চলে যাই। যাওয়ার পর মূল ঘটনা আমার নানা ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। তখন আমার নানা ভাই বলে, ঠিক আছে, কি ঘটনা ঘটেছিল তাহলে সবাই এদিকে আসো, আমি বলতেছি। তো নানা ভাই বলা শুরু করলো যে আমাদের গ্রাম থেকে যে পাশের একটি গ্রাম 15 কিলোমিটার আর কি দূরত্ব, রাত 2টা কি 3টার দিকে নানা ভাই একজন যাত্রীকে নিয়ে সেখানে যাচ্ছিল। তো যাত্রীকে যখন নামাই দিয়ে বাড়ির দিকে ফিরে আসবে তখনই এই ঘটনাটি ঘটে। তো কিছু দূর আসার পরেই নানা ভাইকে কেউ একজন পিছন দিক থেকে ডাক দেয়, এই রমিজ মিয়া, দাঁড়াও, আমাকে নিয়ে যাও। তো নানা ভাই অবাক হয়ে গেলেন যে এত রাতে নানা ভাইকে কে আবার ডাকলো। চাঁদের আলো, কত সুন্দর দেখা যাচ্ছে, কোনো মানুষ নাই, আবার একটু ভয়ও লাগতেছে আমার নানা ভাইয়ের। তো নানা ভাই পিছন দিক দিয়ে ঘুরে দেখে যে একজন জুব্বাওয়ালা লোক আমার নানা ভাইয়ের দিকে হেঁটে আসতেছে। তখন নানা ভাই একটু ভয়ে কেটে গিয়ে সাহস পাইল যে হয়তোবা কোনো আল্লাহওয়ালা লোক হবে, হয়তোবা কোনো বিপদে পড়েছে। যখন লোকটি নানা ভাইয়ের সামনে এসে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বলতেছে যে ভাই, আমি মুন্সিবাড়ি মসজিদের খাদেম, যদি আমাকে নিয়ে যাইতেন অনেক উপকার হতো, এত রাইতে কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না,
তো আমার নানা ভাই বলল যে সমস্যা নাই, আমি নিয়ে যাইতে পারবো, কিন্তু ভাড়া কিন্তু ডাবল দিতে হবে, অনেক রাত হয়েছে এই জন্য। তো লোকটি বলল ঠিক আছে, সমস্যা নাই, আচ্ছা। এই কথা বলে যে রিক্সার মধ্যে উঠলো, উঠে বসলো, নানা ভাই রওনা শুরু করলো। কিছু দূর আসার পরে নানা ভাইকে বলা শুরু করে যে আপনি এত রাতে রিক্সা কেন চালান? আপনার কি ছেলে মেয়ে নাই? আপনি শেষ বয়সে এসে রিক্সা চালাচ্ছেন, তবু আবার রাতে। তখন আমার নানা ভাই একটু হেসে দিয়ে বলে যে ভাই, আসলে কি গ্রামের মধ্যে দিনের বেলা যাত্রী পাওয়া গেলেও রিক্সা বেশি থাকার কারণে ভাড়া খুবই কম পাওয়া যায়, আর রাতের বেলা যাত্রী কম কিন্তু ভাড়া কিন্তু ডাবল পাওয়া যায়। তবে যা ইনকাম হয় এটা দিয়ে আমার সংসার সুন্দরভাবে চলে। তো এই কথা বলার পর ওই লোকটি চুপ করলো, কোনো আর জিজ্ঞেস করলো না। কিছু দূর সামনে যাওয়ার পর বলতেছে ওই মসজিদের সামনে একটি কবরস্থান আছে, সেখানে একটু দাঁড়ানোর জন্য। তখন আমার নানা ভাই বলল যে কবরস্থানে আবার দাঁড়াবো কেন? তখন ওই লোকটি বলে আমি তো ওই মসজিদের খাদেম, আমার তো দায়িত্ব ওই কবরস্থানকে দেখে শুনে রাখার। তখন নানা ভাই বলল যে আচ্ছা ঠিক আছে। যখন ওই কবরস্থানের সামনে গেল, নানা ভাই সেখানে দাঁড়াইলো, ওই লোকটি কবরস্থানের ভিতরে গেল। কিছুক্ষণ পর ওই লোকটি বস্তার মধ্যে কিছুটা নিয়ে আসলো। তখন আমার নানা ভাই ওই লোকটাকে জিজ্ঞেস করলো যে ভাই, আপনি তো খালি হাতে গেলেন, এখন আবার বস্তার মধ্যে কি নিয়ে আসলেন? তখন ওই লোকটি একদম কঠোর গলায়, রাগী গলায় আমার নানা ভাইকে বলতেছে যে আপনার কাজ আপনি করুন, এত কথা বলতেছেন কেন? ঠিক সেই মুহূর্তে আমার নানা ভাই যে দৃশ্যটা দেখে খুবই ভয়ানক একটি দৃশ্য, যে ওই লোকটির পা নেই। যখনই আমার নানা ভাই ওই লোকের পায়ের দিকে তাকিয়ে দেখে লোকের সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু লোকের পা নেই। তো নানা ভাই তখনই ভাবা শুরু করলেন যে হয়তো বা নানা ভাইয়ের সাথে কিছুটা ঘটবে। এই ভয়ে নানা ভাইয়ের সেখানে জ্ঞান হারিয়ে পড়িয়ে যায়। তারপর ফজরের সময় ওই মসজিদের খাদেম এবং যারা নামাজ পড়ে মুসল্লিরা, এনারা সবাই মিলে ওই নানা ভাইকে সেখানে দেখতে পায়। ওনারা আর কি ওই নানা ভাইকে হাসপাতালে ভর্তি করায়। তারপরে আমরা খবর পাই, তারপর তো আমরা দ্রুত সেই হাসপাতালে ছুটে যাই। তো ঘটনা যে এখানেই শেষ এমনটা কিন্তু না, নানা ভাই কিন্তু মোটামুটি সুস্থ, কিন্তু হঠাৎ করে কয়েকদিন পর থেকে আবারও অসুস্থ হওয়া শুরু হয়। তারপর আমরা অনেক হাসপাতাল, অনেক ডাক্তার, অনেক জায়গায় গেছি, কিন্তু নানা ভাই কোনোভাবে সুস্থ আর হয় না। তারপরে সর্বশেষ আমার নানা ভাইকে নিয়ে একটা কবিরাজের কাছে যাওয়া হয়। সেই কবিরাজ বলে যে ঠিক আছে, আমি ঝাড়ফুঁক তাবিজ করে দিচ্ছি, তো ঠিক হয়ে যাবে। তো সেখানে আমরা সব কিছু করলাম, ওই কবিরাজকে টাকা পয়সা দিলাম, নানা ভাই ঝাড়ফুঁক করে দিল, বাড়িতে আসলাম, কিন্তু নানা ভাই কোনোভাবে সুস্থ হচ্ছে না। কয়েকদিন পর যখন সুস্থ হচ্ছিল না, তখন আমরা আর এক কবিরাজের বাড়ি যাই। যাওয়ার পর সেই কবিরাজ বলে যে আপনারা তো অনেক সময় নষ্ট করে ফেলছেন, আপনার বাবাকে আর বাঁচানো সম্ভব না। আমার মামাকে বলে আর সম্ভব না। তখন আমার মামা বিশ্বাস করলো না, যে হয়তো বা সব কবিরাজই এরকম ভঙ্গাবাজি। তখন আমার ওই নানাকে নিয়ে বাড়িতে চলে আসে। আসার পর নানা কয়েকদিন পর ট্রিটমেন্ট অবস্থায়, কিন্তু কোনো কাজ হয়নি, মারা যান। নানা মারা যাওয়ার পর ওই যে রাস্তায় নানা ভাই জ্ঞান হারিয়ে পড়েছিলেন, সেই রাস্তায় রাত 10টার পর নাকি কেউ যাইতে পারে না। একদম কয়েকটি, যেমন গরু, ছাগল, এগুলো যে একটা করে দল থাকে না, ঠিক এরকমটাই, মানে কয়েকটি বিড়ালের দল একসঙ্গে হেঁটে বেড়ায়। আর অনেকের মুখ থেকে শোনা গেছে যে আমার নানা ভাই নাকি এখনো সেই রাস্তায় রিক্সা চালায়। কিন্তু নানা ভাইয়ের সঙ্গে অনেকেই কথা বলার চেষ্টা করেছে, কেউ কারোর সঙ্গে আর কি আমার নানা ভাই কোনো কথা বলেনি, কোনো উত্তরও দেয়নি। নানা ভাইয়ের মতো ওই রিক্সা চালিয়ে যাচ্ছেন।
রিক্সা চালিয়ে অনেকেই ট্রাই করছে যে আসলে রিক্সা চালিয়ে যায় কোথায়। তো দেখতে পায় যে যে কবরস্থানে তিনি দাঁড়াইছিলেন, যেখানে জ্ঞান হারিয়ে পড়ছিলেন, ঠিক সেই জায়গায় যায়। কবরস্থানে যাওয়ার পর ওইখানে অদৃশ্য হয়ে যায়। ঠিক ওই মুহূর্তে মানে রিক্সা চালিয়ে আসতেছে, যখনই কবরস্থানের কাছে যায় তখনই একদম হাওয়া হয়ে যায়, অদৃশ্য। তো এরকম ঘটনা ঘটতে ঘটতে ওই রাস্তা একদম খুবই ভয়ঙ্কর একটি রূপ নেয়। ওই রাস্তা দিয়ে আর কেউ রাত 10টার পর কেউ আর কি যাওয়া আসা করে না। তো এরকম ঘটনা অনেক হওয়ার কারণে আমার মামাকে আর কি অনেকেই অবজেকশন জানায়, মানে অনেকেই রিপোর্ট দেয় যে বিষয়টা খুবই খারাপ হচ্ছে। তখন আমার মামা আর কি নিজেই বড় বড় আলেমদের কাছে গেছে। আলেমদের যাওয়ার পর আলেমদের কাছে এই বিষয়টা শেয়ার করে যে আমার বাবা এরকম ঘটনা ঘটার পর থেকে অসুস্থ হওয়ার পর মারা গেছে। তারপর থেকে এই ঘটনাগুলো ঘটতেছে। তো 2 জন আলেম তারপর কিছু দোয়া দুরুদ পড়ে এবং পানি পোড়া দিয়ে অনেক কিছু করার পর সেই সমস্যাগুলো সমাধান করে দিয়েছে। তারপর থেকে আর কি আর কোনো সমস্যা হয়নি। রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। তো ঘটনাটি অডিয়েন্সের কাছে কেমন লাগছে অবশ্যই অডিয়েন্সরা যেন আর কি কমেন্ট করে জানিয়ে দেয়। আর এইরকম ঘটনা যদি আরও ঘটনা শুনতে চায়, আমাদের গ্রামে আরও অনেক ঘটনা আছে, তাহলে অবশ্যই আমি আপনাকে মেইল করব, ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দেব। যদি কেউ পছন্দ করে থাকে, কেউ যদি শুনতে চায়, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি চলে যাব নওশিনের পাঠানো ঘটনায়। নওশিন যেখানটায় কাজ করে সেটা শহর থেকে একটু দূরে। সে সেখানে প্রসেস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে একটা অফিসে, এবং শহর থেকে দূরে হওয়ায় জায়গাটার আশেপাশে বেশ সুন্দর ন্যাচারাল ভিউজ আছে। জানালা দিয়ে দেখা যায়, বিশেষ করে উইন্টারে বেশ বিষাদ করা ভিউ মনে হয়। সে লিখেছে জানালার পাশে তার ডেস্ক খাওয়াতে সে বসে যখন তাকায়, বাইরে তুষার পড়লে বা বরফ পড়লে চারিদিক তুষারে ছেয়ে যায়, আর কেমন যেন একটা বিষণ্ণতা ভর করে চারপাশে। গাছগুলো মরা, সেখানে পাতা নেই, অন্যরকম লাগে। তো যাই হোক, এরকমই একটা উইন্টারের দিনে নওশিন অফিসে গিয়েছে কাজ করতে, কফি হাতে বসেছে। তো দেখলো যে ওই দিন হাতে তেমন কাজ নাই। তো তার কলিগ কথা বলছিল তার সাথে, বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছিল। এর মাঝে তাদের আরেক কলিগের একটা ব্যাপার নিয়ে কথা হয়, এবং সেখানে সে বলে যে তাকে বোবায় ধরে মাঝে মাঝে। তো বোবায় ধরছিল, এবং বোবায় ধরার জন্য সে অফিসে আসতে পারেনি ওই দিন, খুব খারাপ অবস্থা ছিল। তো এটা শুনে নওশিন বলে যে আসলে তোমাকে কি এরকম বোবায় ধরে? বলে যে হ্যাঁ, আমাকে এরকম বোবায় মাঝে মাঝে ধরে। তো তখন তাদের আরেক কলিগ ছিল, সে ওই পাশ থেকে বলল যে টেল মি অ্যাবাউট ইট। হ্যাঁ, তার নাম জর্ডান। সে বলল যে আমাকে এই বিষয়ে মানে বলতে বলো, আমি বলবো তোমাকে যে আমাদের বাসাটা একেবারে এইসব ভয়ের ঘটনায় পরিপূর্ণ। মানে ওইখানে বোবায় ধরবেই, আমাদের বাসায় যেই থাকবে তাকে বোবায় ধরবে বা সে কিছু একটা এক্সপিরিয়েন্স করবে। তো তখন নওশিন বলে যে বলো না, কি ব্যাপার, তোমাদের বাসার কি ঘটনা কি? তো তখন সেই ছেলেটা শেয়ার করে তাদের বাসার কথা। এই বাড়িটা জর্ডানের বাবা মা কিনেছিল বেশ কিছুদিন আগে, বেশ অনেকদিন আগে কিনেছিল। তো খুব কম দামে পাইছিল বাড়িটা। কম দামে পাওয়ার কারণ হচ্ছে এটা শহর থেকে একটু দূরে বাড়িটা। তো তার বাবা মার তখন ইচ্ছা ছিল একটা বাড়ি কিনবে আর কি। তারা টাকা পয়সা সেভ করেছিল কিছু, তো বাড়ি নিয়ে ঘুরছিল বিভিন্ন রিয়েল এস্টেট এজেন্টদের ওখানে। একটা বাড়ি তারা ক্যাটালগে বেশ কম দামে দেখে যে বেশ কম দামে বিক্রি হচ্ছে। তো বাড়িটার আশপাশ দিয়ে ভিউজ খুব সুন্দর, আর যে ফ্যাসিলিটিস গুলো লেখা সেগুলোও বেশ ভালো। তো তার বাবা মা চায় ওটা দেখতে। তো সেই এজেন্ট তাদেরকে বাসাটায় নিয়ে যায়। তো বাসায় গিয়ে দেখে বাসাটা ফ্রেশলি পেইন্ট করা, নতুন করে রং করা হয়েছে, ফ্রেশ পেইন্টের ঘ্রাণ। এবং বাসার ভেতরে ঢোকার পরে মোটামুটি বেশ সবকিছুই বেশ সুন্দর। মানে ঢোকার পর মূল যে লিভিং রুমগুলো সবগুলা মানে মোটামুটি ভালো মতো রিনোভেট করা, খুব সুন্দর করে করা হয়েছে। বাড়ির পেছন দিকে যে একটা ইয়ার্ড আছে সেটাও বেশ সুন্দর, লনমোর করে রাখা হয়েছে, মানে বেশ ভালো। তাদের বেশ পছন্দ হয় বাসাটা দেখে। তো বেসমেন্ট যখন দেখতে যায় তখন গিয়ে তারা একটু অড কিছু ব্যাপার স্যাপার দেখে বেসমেন্টে, যে বেসমেন্টের একটা দেয়াল কালো, মানে বেশ ব্ল্যাক রং করা, এবং এক পাশে কিছু ছোপ আছে, কেমন জানি খয়েরি রঙের ছোপ। তো জর্ডানের বাবার কাছে এই জিনিসটা কেমন জানি লাগে, কেমন জানি ভালো লাগে না। তো তিনি ওই এজেন্টকে জিজ্ঞেস করে যে এই দেয়ালের এই অবস্থা কেন, আর বেসমেন্টটাও জানি কেমন হয়ে আছে।
তো তখন এজেন্ট বলে যে আসলে এখানে তো একজন অ্যাস্ট্রোলজিস্ট থাকতো এবং তিনি বেশিরভাগ টাইমেই এই বেসমেন্টে টাইম কাটাতেন, এই উনার নিজের মতো কাজ করতেন, এটা ওইটা আঁকতেন, কি কি রং করতেন নিজের মতো। তো এই কারণে এই এরকম, আর এটাকে আসলে আমরা সবকিছু যখন রিনোভেট করছি বেসমেন্ট আর আমাদের ধরা হয়নি। তো তখন জর্ডানের বাবা বলে ওকে আই সি। তো বললো যে কেন তোমরা বেসমেন্টটা করো নাই? বলে করি নাই, আসলে করা হয় নাই, তুমি চাইলে আমরা করে দিতে পারি। তো সে বলে যে এরকম করলে এই ব্যাপার, এক্সট্রা কস্ট কতটুকু যোগ হবে এগুলো বলে দেয় বাড়ির দামের সাথে। আর তখন জিজ্ঞেস করে জর্ডানের বাবা যে অ্যাস্ট্রোলজিস্ট কোথায়? বলে তার মানে শেষ যাত্রা এখান থেকে হয়েছে, সে শেষ দিনগুলোতে এই বাড়িতেই ছিল। তো যাই হোক, জর্ডানের বাবা শুনে তার মায়ের সাথে পরে আলাপ করে অন দ্য ওয়ে ব্যাক, বাসায় আসার সময়, যে বাসাটা তারা নেবে নাকি। তো জর্ডানের মা নাকি বলে যে এত সস্তায় তো এদিকে বাড়ি পাবা না, নিয়ে নাও, এটা আমরা নিয়ে নিব। তো যাই হোক, বাড়িটা তারপর তার জর্ডানের বাবা মা কিনে নেয়। তো কেনার পর খুব খুশি মনেই তারা বাড়িতে উঠে এবং খুব ব্যস্ততা থাকে, তাদের জিনিসপত্র টানাটানি করে। জর্ডানের ভাই হেল্প করে তাদের, জর্ডানের ভাই তাদের সাথে থাকতো না, সে সেপারেটলি থাকতো। আর জর্ডানের বাবা মা তারা থাকতো। তো জর্ডানের ভাই সহ এসে তাদেরকে খুব হেল্প করে জিনিসপত্র তুলে দিতে। তো যাই হোক, তারা বাড়িটা গোছায় ফেলে। আর জর্ডানের বাবা বলে বেসমেন্টের কথা যে বলছিল লোকটা, যে আমরা ফিক্স করে দিতে পারি, এজেন্ট বলছিল যে একটা কস্ট দিয়েছিল, বলছিল এত টাকা কস্ট পড়বে। তো তিনি বলছিলেন যে না, আমি নিজেই করে নিব। তো উনি আপাতত বেসমেন্ট নিয়ে এত চিন্তিত না, জর্ডানের বাবা, তিনি চিন্তা করছে যে আমি পরবর্তীতে করব। ওইখানে শুধু ওই যে হিটার আর এগুলো আছে, সুতরাং এগুলা নিয়ে তিনি চিন্তা করেন না। তো যাই হোক, তারা সবাই সেট হয়ে গেল বাড়িতে এবং দু একদিন জর্ডানের ভাইও থাকলো তাদের সাথে এবং তারা মোটামুটি সময় কাটালো। তো জর্ডানের কাছে বাড়িটা বেশ ভালো লাগতেছে, কারণ যে লিভিং রুমটা এটা বেশ প্রশস্ত, বড়, ছাদটা অনেক উঁচু, আর উপর থেকে একটা শ্যান্ডেলিয়ার ঝুলতেছে, বেশ সুন্দর লাগতেছে। জর্ডানদের যে আগের বাসাটা এটা এতটা এরকম বড় ছিল না। আর এই বাসার নিচে তাদের যে পাশে যে তাদের ডাইনিং স্পেস, এটাও বেশ সুন্দর, বেশ বড়। তার পাশে কিচেনটাও প্রশস্ত এবং সোজা চলে গেলে এখানে লন্ড্রি রুম, ডান দিকে গেলে বেসমেন্টে নামার দরজা। তো এই জায়গাটা জর্ডানের কাছে বেশ একটু মানে রহস্যময় লাগছে, কারণ তার বাবা বলছে তাকে যে নিচে যাবা না, নিচে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বেসমেন্টে এখনো আমরা ধরি নাই, আমি লোকজন এনে ঠিক করবো তারপরে বেসমেন্টে যাবো, এর আগে যাওয়ার দরকার নাই। হিটার নিয়ে যদি কোনো প্রয়োজন হয় আমি যাব, হ্যাঁ, পানির পাম্প এগুলা নিয়ে কোনো প্রয়োজন হলে আমি যাব, তোমার যাওয়ার কোনো দরকার নাই। তো জর্ডান তখন কিন্তু টিনেজ, তার ওই সময় কিউরিয়াসিটি বেশি। কোনো টিনেজকে যদি বলা হয় যে অমুক জায়গায় যেও না বা ওইটা ধরো না, সে কিন্তু বেশি কিউরিয়াসিটি ফিল করে সেটার প্রতি। তো জর্ডানের ক্ষেত্রেও তাই হয়েছে, তার বাবা মানা করার পরও তার বাবা যখন অন্যদিকে গেছে, সে ওই ঢুকছে ওখানে, বেসমেন্টের দরজা খুলে নিচে নামছে। তো নেমে দেখে অন্ধকার, কেমন জানি বেসমেন্টের পরিবেশটা তার কাছে একটু গা ছমছম করা লাগছে। মানে এইটা আবার তার কাছে একটু অ্যাডভেঞ্চারাস মনে হয়েছে, যে এরকম লাগে কেন। সিঁড়ি দিয়ে নামার সময় দেখছে যে সামনে দিয়ে একটা চেয়ার রাখা, এই পাশে একটা ছোট্ট কাউচ, দুইটা শেলফ রাখা, আর এই সামনে দেয়ালটা একদম কালচে, মানে কালো রং করা, মনে হচ্ছে এখানে যে খুব মানে ডিপ ব্ল্যাক কালার কেউ করছে, মানে এর থেকে ডিপ ব্ল্যাক আর হতে পারে না, এরকম আছে। আর হেঁটে যখন সামনে গেল, পাশে দেখতেছে সে যে খয়েরি রঙের ছোপ নিচে অনেকগুলা। তো তার কাছে একটু অ্যাবনর্মাল মনে হলো যে এরকম কেমনে হয়, এরকম রং মানুষ করে নাকি। যাই হোক, সে ঘুরে তাকাইলো পিছনের দিকে, দেখবে যে ওখানে কি অবস্থা, তাদের যে ওয়াটার হিটার আর অন্যান্য যে যন্ত্রপাতি আছে পিছনে, সেগুলা কি অবস্থা। তো হেঁটে ওদিকে যাচ্ছে, তো ওইখানে একটা ছোট লাইট লাগানো ছিল ওই পাশে, মানে আলো একদম কম। কেমন জানি লাগতেছিল জর্ডানের কাছে যে ওই জায়গাতে ঢুকতে গেলে দুটা করিডোরের মতো ছোট, তো দুই পাশে হয়ে আসছে, চিকন হয়ে আসছে, কেমন যেন একটা মানে উদ্ভট একটা ফিল হইতেছিল তার কাছে। মনে হচ্ছিল যে ওই ওয়াটার হিটারের রুমের ভিতরে কেউ আছে, এরকম লাগতেছিল, তাকে কেউ দেখতেছে। তো জর্ডান আস্তে আস্তে হেঁটে হেঁটে যখন ওটার কাছে গেছে, তখন লাইটটা পিট পিট করে উঠলো সামনে, এবং পেছনে মনে হয়েছে একটা শব্দ হয়েছে, তার পেছনে মনে হচ্ছে যে কেউ একটা শব্দ করলো, অনেকটা কোনো মানে গলার ডিপ থেকে যদি কোনো পুরুষ মানুষ কথা বলে সেরকম। তো সে ফট করে যখন পিছন ফিরে তাকাইছে, তখনই তার সামনে লাইটটা কেটে গেছে, যে লাইটটা লাগানো ছিল ওইটা একটা সফট হোয়াইট বাল্ব লাগানো ছিল ওইখানে। তো ওইটা যখন কেটে যায়, পুরা বেসমেন্ট অন্ধকার হয়ে যায়। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, বেসমেন্টের এক কোনায় ওখানে একটা ভেন্টিলেটরের মতো আছে, হালকা উপরের সাথে নিচের মাটির মানে গ্রাউন্ড লেভেলের সাথে কানেক্টেড, ওইখান থেকে হালকা আলো আসে। ওই আলোটা এসে যেখানে পড়ছে, ওই জায়গাটা মনে হচ্ছে একটা গোল এরকম মানে একটা স্পটলাইটের মতো তৈরি হয়েছে। আর এই বেসমেন্টের ধুলাগুলা ওই স্পটলাইটের মধ্যে দিয়ে যাওয়াতে মনে হচ্ছে ওখানে কিছুটা দাঁড়ায় আছে, মানে বেশ
একটা অন্যরকম একটা মানে ভয়ঙ্কর একটা মানে পরিবেশ ওইখানে। তো জর্ডান কিন্তু ভয় পাইছে কেন জানি, তার কাছে কেন জানি মনে হচ্ছে আসলেই গলার ডিপ থেকে যদি কোনো পুরুষ মানুষ কথা বলে সেরকম একটা সাউন্ড সে শুনছে। তো সে ভয়ে আর ওইদিক সামনে যেতে সাহস পাচ্ছিল না সিঁড়ির কাছে। তো তারপরও অনেক সাহস করে আস্তে আস্তে পা ফেলে ফেলে গিয়ে সিঁড়িতে দৌড়ায় উঠে যায়, সে উঠে দরজা লাগায় দেয়। তো এই হচ্ছে তার বেসমেন্ট চেক করা। তো বেসমেন্টের প্রতি তার বেশ কিউরিয়াসিটি আছে, কিন্তু সে বুঝলো যে বেসমেন্টটা সুবিধার না, তার কাছে কেন জানি মন হয়েছে। আর ওই বয়সে ছেলেমেয়েরা চিন্তাই করে যে এখানে মানে তারা কিন্তু একটা থার্ড কোনো এন্টিটির প্রেজেন্ট মানে ফিল করে অনেকেই। তো ওইটাই ফিল করতেছিল জর্ডান, তার কাছে মনে হয়েছে এরকম কিছু। তো সে সেই বাড়ির যে ব্যাকইয়ার্ড এটাও বেশ পছন্দ করছে। ব্যাকইয়ার্ডে গিয়ে দেখছে যে ব্যাকইয়ার্ডের ওই পাশে ফেন্স করা, আর তার ওই পাশে বেশ খোলা জায়গা নেমে গেছে একটু নিচের দিকে। আর এতটুকু জায়গা এই যেহেতু এরা এজেন্টরা কাজ করে দিছে, মানে এখানে মানে তাদের যে রিয়েল এস্টেট এজেন্টরা তারা লনমোর করে গেছে, তো এখন তাদের করতে হবে। কিছু কিছু ঘাস কর্নারে বড় হয়ে গেছে, এগুলো সম্ভবত থাকবে না যখন উইন্টারটা ভালো মতো আসবে। দুইটা গাছ আছে এই মাসে এই পাশে আর ওই পাশে, যাই হোক তার কাছে বেশ ভালো লাগছে। তো যেই দিন জর্ডান ওই নিচে নেমে ভয় পাইছিল সেই বেসমেন্টে, তার কাছে যখন ভয় লাগছিল, ওই দিন রাত্রে জর্ডানের প্রথম একটা সমস্যা হয়। সমস্যাটা এরকম, তার রুম কিন্তু ওপর তলায়, তার বাবা মার রুম হচ্ছে এখানে, আর মাঝখানে যে রুমটা আছে ওইটা তার ভাই বুক করে রাখছে, মানে তার ভাই ওইটাতে কাউকে থাকতে দিবে না। সে নিজে যখন আসবে এখানে সে থাকবে, সে আলাদা থাকে। যাই হোক, তো এই পাশের একটা রুমের মধ্যে জর্ডানের থাকার জায়গা। তো জর্ডান যখন রুমে উঠছে তার কাছে বেশ ভালো লাগছিল, সে নিজেও রুমটা চুজ করে নিয়েছিল। তো যেই দিন সে বেসমেন্টে ভয় পায় ওই দিন একটা ঘটনা ঘটে। সেদিন সে রাতের বেলা শুয়েছিল, শুয়ে শুয়ে তার হাতে ও তার একটা গেম কনসোল ছিল, হ্যান্ডহেল্ড গেম কনসোল, ওটাতে গেম খেলতেছিল। তো গেম খেলতে খেলতে তার চোখ লেগে আসে, সে বিছানায় শুয়ে এলায় পড়ে, মানে ঘুমায় গেছে। তার রুমের বাতিটা কিন্তু সে নিভায় নাই, বা বাতিটা ওইভাবেই জ্বলতেছিল। তো অনেকক্ষণ ঘুমায় থাকার পর হঠাৎ করে তার মনে হয় যে তার রুমটা অন্ধকার এবং রুমের মধ্যে যতটুকু হিট থাকা দরকার ততটুকু হিট নাই। তো এটা মনে করে জর্ডান উঠতে যায়। তো সে ফিল করে যে তার বুকের উপরে যে তার কনসোলটা ধরে রাখছিল এটা তার বুকের উপরে আছে, তার কমফোর্টারের উপরে, তো বেশ ঠান্ডা। তো সে উঠতে যাচ্ছে, এই সময় হঠাৎ করে তার মনে হয় যে তাকে কেউ একদিন চেপে ধরছে। মানে এই চেপে ধরাটা মানে ভয়ঙ্কর রকম চেপে ধরা। হঠাৎ করে মনে হচ্ছে যে তার বুকের উপর হাঁটু গেড়ে বসে কেউ তাকে চেপে ধরছে, এবং সে ঠিক মতো তাকাইতেও পারতেছে না, তার চোখও খুলতে পারতেছে না, একটা শব্দ করতে পারতেছে, শরীর নাড়তে পারতেছে না। তো এইটা মানুষ বলে স্লিপ প্যারালিসিস, এটা সম্বন্ধে জর্ডানও জানে যে স্লিপ প্যারালিসিস হয় মানুষের, কিন্তু তার কাছে মনে হচ্ছে এটা পুরাই আনইউজুয়াল, কারণ সে কিন্তু উঠছিল ঘুম থেকে, মানে, এবং তার মনে আছে যে সে ঘুমের আগে লাইট বন্ধ করে নাই, কারণ সে ঘুমায় গেছিল খেলতে খেলতে, গেমস খেলতে খেলতে ঘুমায় গেছিল। সে অনেক চেষ্টা করতে থাকে এরকম ওঠার জন্য, মানে হাত পা নাড়তেছে বা মুখ দিয়ে শব্দ করতেছে, পারতেছে না। সে বুঝতেছে এটা স্লিপ প্যারালিসিস, কিন্তু তার কাছে কেন জানি মনে হচ্ছে যে তাকে চেপে ধরছে সে খুব হাসতেছে বা আনন্দ পাচ্ছে, এরকম মনে হচ্ছে। এবং খুবই অবাক হয়ে যায় সে যে মানে এর জাগ্রত অবস্থা এটা কিভাবে হয়। সে পুরো রুমটা বুঝতে পারতেছে। তো সে দুই পা ছোড়া শুরু করে, জর্ডান দুই পা ছোড়া শুরু করে, বিছানার মধ্যে থপ 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 করে পা ফেলতেছে সে, মানে সে বুঝতেছে যে তার যে সেন্স আছে সেটা, কিন্তু শরীরের উপরের অংশ সে নাড়তে পারতেছে না। এটাও তার কাছে অ্যাবনর্মাল মনে হয়, কারণ স্লিপ প্যারালিসিস হলে মানুষটাকে শরীরই নাড়তে পারে না, সে তার দুই পা নাড়তে পারতেছে। তো সে অনেকক্ষণ ধরে এরকম দুই পা মানে নাড়ানাড়ি করতে করতে সে মানে চিৎকার করতে থাকে মনে মনে, ও গড বলে। তখন হঠাৎ করে মনে হয় যে তাকে ছেড়ে দিছে কেউ। তো সে জোরে জোরে নিঃশ্বাস নেয়, জোরে জোরে নিঃশ্বাস নিয়ে তার বুক ভরে, তাকায় দেখে যে রুমটা আসলেই অন্ধকার আর টেম্পারেচার আসলেই ঠান্ডা। তার রুমের ভেতরে ঠান্ডাটা অনেক বেশি, আর রুম অন্ধকার। তার ঘরের ভেতরে যে একটা হ্যালোজেন ল্যাম্প জ্বলতেছিল, হ্যাঁ, একটা ওই প্লেট, আপার প্লেট, মানে উপরের দিকে এই করা, ওটার ভেতরে একটা হ্যালোজেন ল্যাম্প লাগানো থাকে, বাড়ানো কমানো যায়, ওইটা জ্বলতেছিল, ওইটা নিভানো। তো তখন জর্ডান চিন্তা করে জানি এটা নিভলো কেমনে, এটা তো মানে একটা ছোট নবের মতো ঘুরায় নিভাতে হয়, ঘুরায় নিভালে একদম শেষে এনে আনলে কেট করে একটা শব্দ করে বন্ধ করা যায়, আবার অন করলে এটা মানে লাইট বাড়ানো যায় একদম। এই উপরের দিকে একটা ছাদের মধ্যে আলো রিফ্লেকশনটা পড়ে, সেটাতে আলো হয়, অ্যাম্বিয়েন্ট আলো, বেশ ভালো আলো হয়। তো যাই হোক, সে উঠে চিন্তা করে যে কি হলো, আমার এরকম স্লিপ প্যারালিসিস হলো হঠাৎ করে। তো সে হেঁটে ল্যাম্পটার দিকে যায়, দেখে যে ল্যাম্পের পুরা যে রডটা ওইটা ঠান্ডা হয়ে আছে। নবটা ধরে মোচড়ে দেয়, দেখে টক করে অন হলো, মানে কেউ একজনটাকে মোড়ায় নিভাই দিছে পুরা।
কে করলো, সে চিন্তা করলো কি আমার আম্মু কি ঘরে আসছিল, কিন্তু তার আম্মুর তো ঘরে আসার কথা না, তারা সাধারণত আসলে বলে, হ্যাঁ কথা বলে, চিন্তা করে যে ঘুমাইছিলাম দেখে কি আম্মু আসছিল। যাই হোক, সে আর এটা কিছু চিন্তা করে না, সে রেস্টরুমে যায়, তার মতো ফ্রেশ হয়ে আসে, আবার ঘুমায়। তো এবার ঘুমায় যায়, ঘুমের মধ্যে সে দুঃস্বপ্ন দেখতে থাকে। দুঃস্বপ্নটা হচ্ছে যে এই বাড়ির মধ্যে সে পেছনে লনে হাঁটতেছে, একটু পর সে স্বপ্নে দেখে যে একটা কালো কুকুর হঠাৎ করে ফেন্সের পাশ থেকে আসছে, তাকে দেখে গড়গড় করতেছে, তারপর তাকে ধাওয়া করে এবং সে দৌড়াচ্ছে, পুরা পেছনের ব্যাকইয়ার্ড দৌড়াচ্ছে, সে দৌড়ায় ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে সে ওই বেজমেন্টে যে ঢুকলো, বেজমেন্টে ধপধপ করে সিঁড়ি দিয়ে নামতেছে। তো স্বপ্নের মধ্যে সে দেখতেছে তার সামনে কুকুরটা বসে আছে, ওই যে বাইরের আলো এসে পড়ছিল যে একটা জায়গায় স্পটলাইটের মতো, ওইটার মধ্যে কালো কুকুরটা বসে আছে, চোখগুলো জ্বলতেছে। যাই হোক, স্বপ্নের মধ্যেই জর্ডান চিৎকার করে উঠে, ওঠার পর সে দেখে যে না, সকাল হয়ে গেছে, সে তাদের বাসায়। তো সে ওই দিন যে ব্রেকফাস্ট করার পর তার মাকে বলে যে এরকম এরকম ব্যাপার, কালকে রাতে এরকম স্বপ্ন দেখছি। তো তার মা বলে যে তুমি বেশি গেমস খেলো, মনে হরর গেমস খেলতেছো, বেশি হরর মুভিজ দেখতেছো, এর জন্য তোমার এই অবস্থা, এগুলা বাদ দাও, এসব বাদ দাও, এগুলা বাদ দিলেই সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তারপর জর্ডান আর ওইটা নিয়ে মাথা ঘামায় নাই, সে এরপর নর্মালি বাসায় তো থাকতেইছে, আর এরপর সে ক্লাস স্কুলে যাওয়া শুরু করলো। তার তখন সে হাই স্কুলের স্টুডেন্ট। তো এরকম কয়েকদিন যাওয়ার পর আবার তাকে এরকম রাতেবেলা স্লিপ প্যারালাইসিস হলো, তার মানে বোবায় ধরলো। তো এরকম পরপর কয়েকদিন তাকে বোবায় ধরছে। তো বোবায় ধরা ব্যাপারটাতেও সে মোটামুটি ইউজ টু হয়ে গেল, কারণ সে ওরকম সব মানে বোবায় ধরলে সেরকম করে ছটফট করতে থাকে, পা ঝাড়া দেয় এবং একসময় ছেড়ে যায় তাকে, এরকম হয়। তো এই জিনিসটা 2-1 দিন পরে শুনলো যে তার মাকেও নাকি বোবায় ধরতেছে। এটা শুনে সে অবাক হয়ে গেল, এবং তার আম্মুকে যে বোবায় ধরছে খুব ভয়ঙ্কর ভাবে, তার আম্মু নাকি নড়তে পারতেছিল না, হাত পা মোচড়ায় আসতেছিল। তার আব্বা তাকে পরে মানে ধাক্কায় সোজা করছে, এবং তার বাবা মনে করছে যে তার হয়তো মানে শরীরে মানে যে টান খায়, মাসেল স্টিফ হয়ে যায়, এটা হয়েছে। তাকে বলে যে তুমি বেশি বেশি পটাশিয়াম খাও, মানে ব্যানানাস অ্যান্ড স্টাফ, এগুলা বলে তোমার একটা মেডিকেল চেক আপ দরকার, মনে হয় জন্য তোমার মাসেল ক্র্যাম্প করছে। যাই হোক, এগুলা বলে। তো এইভাবে কিন্তু তাদের কয়েকদিন চলে গেছে। তো এর মধ্যে একদিন জর্ডানের বাবা মার একটা পার্টিতে যাওয়ার কথা তার বন্ধুদের বাসায়, সেখানে তাদের ওই দিন একটা পার্টি হবে তার বাবা মার ফ্রেন্ডদের, তারা সবাই একসাথে হবে, তাদের ইয়াং কালের আর কি বন্ধু যারা সবাই একসাথে হয়েছে। তো জর্ডানকে বলে যে আমাদের আসতে লেট হইতে পারে, আমরা হয়তো গভীর রাতে আসবো অথবা নাও আসতে পারি, তুমি কি একা থাকতে পারবা? তো জর্ডান বলে যে হ্যাঁ, কোনো সমস্যা নাই, সে বাসায় একাই থাকতে পারবে। তো যাই হোক, জর্ডান ক্লাস থেকে এসে বাসার মধ্যে দেখে খাবার দাবার আছে, এগুলা খায়, সে বসে বসে গেমস খেলে, মুভি দেখে, এগুলা করতে করতে তার সময় শেষ হয়ে যায়, রাত হয়ে গেছে। তো সে তার ভাইকে ফোন করে, ভাইয়ের সাথে গল্প করে কিছুক্ষণ, বলে যে বাবা মা আজকে নাই, বাসায় আমি একলা, এই ব্যাপার, কি অবস্থা তোর, কি করতেছিস? তো ভাই বলে যে তুই ভয় পেতেছিস নাকি একা একা? বলে না না, ভয়ের কি আছে, এমনি এনজয় করতেছি। জর্ডানের ভাই জর্ডান থেকে 5 বছরের বড়, তো সুতরাং তারা বেশ ফ্রেন্ডলি দুজনই। তো যাই হোক, কিছুক্ষণ গল্প গুজব করার পর তারপর জর্ডান বলে যে আমি তাহলে শুয়ে পড়ি, তোর সাথে দেখা হবে না, তুই আসিস। তো ভাই বলে আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো কোনো একদিনের মধ্যে। তো বলে বিদায় নিয়ে জর্ডান যায়। এখন জর্ডান চিন্তা করে তার রুমের যে টিভিটা, সে তো ঘুমাইতে যাবে, সে আবার স্ক্রিন কাস্ট করে সে গেমস খেলতো, তার যে হ্যান্ডহেল্ড ডিভাইস আছে, গেমিং ডিভাইস, ওইটার থেকে সে স্ক্রিন কাস্ট করে গেমস খেলতো বসে। তো তার রুমের টিভিটা ছিল ছোট, তার আম্মুর রুমের যে টিভি সেটা বেশ বড়। তো সে চিন্তা করে যে আজকে আম্মুর রুমে থাকি, ওখান থেকে গেম খেলবো স্ক্রিন কাস্ট করে। তো এই চিন্তা করে সে তার মায়ের রুমে চলে আসে। মায়ের রুমে চলে এসে বিছানা দেখে যে গোছানো সুন্দর, তো সে শুয়ে পড়ে নিজের মতো কমফোর্টার গায়ে দিয়ে, এবং বিছানাটা বেশ ভালো কমফোর্টেবল, তার বাবা মার বিছানা যেটা। তো ওখানে বসে সে তার গেমিং মেশিন নিয়ে বসে, মানে তার যে হ্যান্ডহেল্ড মেশিন, সেটাতে স্ক্রিন কাস্ট করে সে গেম খেলা শুরু করে। তো গেম খেলতেছে বেশ ভালো লাগতেছে। তো যেটা হয় যে তার একটা অভ্যাস ছিল জর্ডানের, গেম খেলতে খেলতে ঘুমায় যেত সে। তো ওইরকম এক সময় তার চোখ লেগে আসতেছে ঘুমে, তো এইভাবেই সে ঘুমায় গেল। তো কতক্ষণ ঘুমাইছে সে বলতে পারবে না, হঠাৎ করে তার ঘুম ভাঙছে। তো ঘুম ভাঙার পরে সে হঠাৎ করে তাকাচ্ছে ডানে বামে, তো ঘর কিন্তু অন্ধকার, মানে হালকা আলো ঘরের মধ্যে, মানে এই ঘরে ওই দিনকার মতো এই যে বড় ল্যাম্পটা যে জ্বালাইছিল হ্যালোজেন ল্যাম্প, ওইটা বন্ধ, কিন্তু দেখতেছে ওই যে ল্যাম্প বন্ধ। টিভিরও একসময় ওই যে হয়ে স্ক্রিন সেভার এসে অন্ধকার হয়ে গেছে টিভির স্ক্রিন, শুধু পাওয়ারের বাতিটা জ্বলতেছে ওইখানে। আর তার আম্মুর রুমে একটা ছোট্ট সফট ল্যাম্প ছিল, এটা সে শখ করেই জ্বালাইতো, বা কখনো আম্মুর রুমে আসলে জ্বালাইতো জর্ডান সেটা। তো ওইটা জ্বলতেছে,
ওইটা হালকা আলো দেয়, একটা সফট আলো দেয়, ওইটা জ্বলতেছে। আর তখন কিন্তু উইন্টার এসে পড়ছে যখন এই ঘটনা, তখন সে তাকায় দেখতেছে যে জানালার বাইরে দেখতেছে যে ওই সেই জানালা, যেহেতু এটা দোতলার উপরে, আশেপাশে বাড়ি নাই, সে কিন্তু ওই যে ব্লাইন্ড গুলো আর টানে নাই বা খুলে নাই, সেইভাবে রেখে দিছিল। তো বাইরে দেখা যাচ্ছে যে হালকা আলো আধারি রাতের, আর গাছের কতগুলো মাথা ছিল ওগুলো নড়তেছে ওইখান দিয়ে, এটা দেখা যাচ্ছে। এই হচ্ছে রুমের অবস্থা। হঠাৎ করে সে খেয়াল করলো যে তার পায়ের কাছে তার পাশে পায়ের কাছে একটা এরকম কমফোর্টার মাথায় দিয়ে কেউ দাঁড়ায় আছে। তার গায়ে কিন্তু কমফোর্টার টানা, যেটা কমফোর্টার মাথায় দিয়ে কে দাঁড়ায় আছে, ওরা একটা মানুষ, মানে কোন একজনের শেপ। তো সে বুঝতে পারলো যে এইটা তার ভাই হবে। তার ভাই শুনছে যে বাসায় বাবা মা নাই, আজকে হয়তো তাকে ভয় দেখাইতে ভাই আসছে, আর এই বাতিও ভাই নামাইছে। তখন সে খুব রাগ করে উঠছে, মনে মনে বলতেছে, মানে মনে মনে চেতছে ভাইয়ের উপরে, আবার খুশি হয়েছে যে ভাই আসছে, আগে তারা মজা করতে এরকম। তো সে বললো হঠাৎ করে গেট আউট অফ হিয়ার বলে সে হাত দিয়ে ওই ইটা টান দিছে, কমফোর্টার টান দিয়ে দেখে, মনে হলো যে মানে ওই যে ল্যাম্পের আলো যেটা ছিল না, ওই ল্যাম্পের আলোর মতো আলো কমফোর্টারের তল থেকে বের হয়ে গেল, ছড়ায় গেল লিকুইডের মতো চারিপাশে, অ্যাজ ইফ যে কোনো পানির মধ্যে যদি কেউ ফসফরাস রং দিয়ে দেয় যেভাবে ছড়ায় যায়, জাস্ট লাইক দ্যাট ওইভাবে ছড়ায় গেল তার ইসের উপরে, তার কমফোর্টারের উপরে। আর এই কমফোর্টারের নিচে কেউ নাই, যে কমফোর্টারটা সে টান দিয়ে ফেলছে, ওর নিচে কোনো মানুষ নাই, কিছু আলোর মতো ছড়ায় গেছে তার কমফোর্টারের উপরে। এবং এটা একটা কেমন কালার জানি, অনেকটা ভায়োলেট টাইপের কালার ছড়ায় গেছে। তো ভয়ে আত্মা উড়ে গেছে জর্ডানে, হোয়াট ইজ দিস, এটা কি দেখলো সে, লিকুইড এরকম ছড়ায় গেল তার এখানে। এবং ছড়ায় যাওয়ার পর হঠাৎ করে মনে হলো যে ওই আলোটাই জমাট বেঁধে এসে তার বুকের উপর চেপে বসলো। সে তাকায়, চোখের সামনে শুধু আলোর ঝলকানি দেখতেছে, ওই সফট আলোটাই ব্রাইট আলোর মতো হয়ে সে দেখতেছে, এবং তাকে মনে হচ্ছে চেপে ধরছে, সে শ্বাস নিতে পারতেছে না। তো জাস্ট লাইক অন্যান্য দিন তাকে তার যেরকম স্লিপ প্যারালিসিস হয় ওরকম। জর্ডান সাথে সাথে পা দুইটা এরকম ছুটতেছে, এবং সে কথা বলার চেষ্টা করতে, সাউন্ড করার চেষ্টা করতে, কিচ্ছু না। তো অনেক কষ্ট হয়েছে, তার দম বন্ধ হয়ে আসতেছে। তখন সে শুধু মনে মনে বলছে, ও গড গড সেভ মি, লেট মি গো এরকম বলতেছে। তো যখন সে কয়েকবার বলছে, তখন মনে হলো হঠাৎ করে তাকে ছেড়ে দিল, মানে মানে রিলিজ হয়ে গেল, প্রেশারটা রিলিজ হয়ে গেল। সে লাফ দিয়ে উঠে বসতে, বিছনায় উঠে নিঃশ্বাস নিচ্ছে, তাকায় দেখতেছে কেউ নাই, ঘরের মধ্যে কেউ নাই, ঘরটা পুরো নীরব। ওখানে ওই সফট ল্যাম্পটা জ্বলতেছে, আর পাশে মানে তার বিছানার পাশেই ওই আরেকটা কমফোর্টার সেটা পড়ে আছে। তো সে চিন্তা করছে এই কমফোর্টার কোথা থেকে আসলো। সে ভালো মতো খেয়াল করে দেখলো এইটা তার কমফোর্টার, তার রুমের কমফোর্টারটা এখানে। তো মানে তার ভয় লেগে গেল যে এটা কি, আর ভাই তো না, অবশ্যই না। আর যা ঘটলো, মানে এই আলো কি ছিল, এগুলো কি স্বপ্নে দেখছে, এগুলো ভাবতে ভাবতে সে বিছানার থেকে উঠে দাঁড়ায়, সে তাকায় দেখতেছে তার মায়ের রুমের বিছানার, তাদের মায়ের রুমের যে বিছানার যে হেডবোর্ড আর দেয়ালের মধ্যে বেশ খানিকটা গ্যাপ আছে সামান্য, ওই জায়গায় পুরো একটা জায়গা মনে